ওকে, লেট মি নো স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, জি দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। ওকে তাহলে আমরা শুরু জি করি। স্যার দেখতে পাচ্ছি। ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করি। ওকে আচ্ছা দেখেন, আমি প্রেজেন্টেশনটা অন করি। ওকে আচ্ছা, প্রেজেন্টেশন অন আমাদের যে ফার্স্ট ক্লাসটা আজকে যেটা হবে প্রেজেন্টেশন অন ফান্ডামেন্টাল অফ গ্রাফিক ডিজাইন। ওকে সো আমরা নেক্সট স্লাইডে যাই। ফার্স্ট যেটা আছে দেখেন, এখানে আমাদের কোর্স ওভারভিউটা দেওয়া আছে। প্রফেশনাল গ্রাফিক ডিজাইন যে কোর্সটা, এটা ওভারভিউতে কি কি আছে একটু দেখে নিই ফার্স্ট ছোট করে। আমাদের এই কোর্সটার ডিউরেশন হলো 5 মান্থ, ক্লাস হবে 40টারও বেশি। ওকে, লাইভ প্রজেক্ট 20+ দেখানো হবে। আর এই কোর্সটার মূল উদ্দেশ্য হলো আমাদের অ্যাজ এ গ্রাফিক ডিজাইন হিসাবে আমি চাচ্ছি কিছু ভালো গ্রাফিক ডিজাইনার ক্রিয়েট করতে বা তৈরি করতে। এখন আপনি যদি ভালো গ্রাফিক ডিজাইনার হন তাহলে আপনি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলেন, লোকাল মার্কেট প্লেস বলেন, এভরিহোয়ার কল দিচ্ছে আমার ফোনটা কল দিয়ে দাও। ওকে সো আমার উদ্দেশ্য হলো এই কোর্সটা করার পরে আপনারা নিজেদের প্রপার ভাবে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হিসেবে যাতে আইডেন্টিটিটা দিতে পারেন, এটা হলো আমার মূল উদ্দেশ্য। ঠিক আছে, আপনি যখন একজন গ্রাফিক ডিজাইনার হবেন তখন আপনি চাইলে যে কোনো মার্কেট প্লেস বা যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। ইভেন এই কোর্সটিতে আমরা কোর্সের কয়েকটা ক্লাস পরেই, সাপোজ ফটোশপের ক্লাস যখন আমাদের শেষ হয় বা ইলাস্ট্রেটরের ক্লাস শেষ হয়, যখন মনে করি স্টুডেন্টরা কোয়ালিফাই মার্কেট প্লেসে কাজ করার জন্য, তখন আমরা প্রত্যেকটা মার্কেট প্লেস বলতে যে মার্কেট প্লেসগুলোতে বিগিনারদের জন্য কাজ করা খুব ইজি, ওই মার্কেট প্লেসগুলো খুব ইন ডিটেলস দেখাই। সাপোজ আমাদের এই কোর্সটিতে 3টে মার্কেট প্লেস এখন ইনক্লুডেড আছে। সেটা হলো ফার্স্ট সেটা হলো ফাইবার, যেটা অলরেডি সবাই চেনেন। আর গ্রাফিক ডিজাইনারদের জন্য যে আরেকটা বড় মার্কেট প্লেস graphicriver.net। ওকে, আরেকটা হলো freelancer.net, freelancer.com যে মার্কেট প্লেসটা যেখানে কন্টেন্ট বেস কাজ করা হয়। আচ্ছা, এই বিষয়ে আমরা না যাই এখন আর। সো দেখি এখানে আমাদের কোর্সে কি কি সফটওয়্যার থাকবে। এখানে আমাদের থাকতেছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইনডিজাইন, 3টি সফটওয়্যার এখানে আপনাদের শেখানো হবে। প্রত্যেকটা সফটওয়্যারের টুলগুলো শেখানোর পরে টুল বেসিস, প্রজেক্ট বেসিস কাজগুলো দেখানো হবে। ওকে সো আমরা এখন মূল আলোচনায় চলে যাই। আমাদের যেই বিষয় যেটা ছিল যে গ্রাফিক ডিজাইন। ওকে সো ফার্স্ট কোশ্চেন আপনাদের কাছে আমার, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন? আপনারা তো সবাই, আমি যা আমার মনে হয় সবাই কম বেশি গ্রাফিক ডিজাইন সম্পর্কে শুনছেন বা জানেন। এখন আপনারা আমাকে বলবেন যে গ্রাফিক ডিজাইনটা আসলে কি, বা আপনারা গ্রাফিক ডিজাইন বলতে কি বোঝেন? যে কেউ যে কোনো কিছু বলতে পারেন। সাপোজ আপনি গ্রাফিক ডিজাইন বলতে লোগো বোঝেন, সাপোজ আপনি গ্রাফিক ডিজাইন বলতে প্রেজেন্টেশনের বা কোনো স্লাইড বোঝেন, বা গ্রাফিক ডিজাইন বলতে আপনি টি শার্ট ডিজাইন বোঝেন। এভরি মানে যে কোনো কিছুই বলতে পারেন। ওকে, কোনো ভয় নাই, একেবারে প্রপার হয়ে যে বলতে হবে বিষয় এরকম না। যার মনে যা আছে বা যে যেটা বোঝেন ওইটা একটু আমাকে জানান যে আপনারা গ্রাফিক ডিজাইন বলতে কি জানেন। হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন? প্লিজ আনমিউট করে অ্যান্সার করবেন। গ্রাফিক ডিজাইন হচ্ছে একটা আর্ট। আর্টটা হচ্ছে আপনি যে কোনো কিছুই করতে পারবেন। এটা অবভিয়াসলি হচ্ছে আপনার ডিজিটাল ডিভাইসের মাধ্যমে এটা হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইনটা করে থাকি। আমার মতে গ্রাফিক ডিজাইন ইজ এ আর্ট। ওকে থ্যাংক ইউ। নেক্সট। হ্যালো হ্যালো হ্যাঁ ফয়জুল্লাহ ভাই বলুন। হ্যালো হ্যাঁ শুনতেছি, বলুন। হ্যালো না, গ্রাফিক ডিজাইন মূলত ভাইয়া যেটা বলছে একটা শিল্প। আর গ্রাফিক ডিজাইনকে ফুটায় তোলার জন্য অবশ্যই সেখানে ইউজ করা হয় রং তুলির বদল হচ্ছে যেই আমাদের পেইন্ট টুল অথবা আধুনিক যত সব আমাদের সফটওয়্যার আছে, সফটওয়্যার মাধ্যমে যেই অঙ্কনটা আমরা করি মূলত, এটাই হচ্ছে গ্রাফিক ডিজাইন। ওকে থ্যাংক ইউ। নেক্সট।
আমি 5 জনের কাছ থেকে নেব, দুইজন অলরেডি বলেছেন, আর 3 জনের কাছ থেকে আমি অ্যানসারটা নেব। হ্যাঁ গ্রাফিক, হ্যাঁ বলুন। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। ডিজাইন ডিজাইন তো মূলত হচ্ছে সাজানো, আর গ্রাফের মাধ্যমে মানে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যে ডিজাইনটা করা হয় ওইটাই হ্যাঁ বলুন। graphic। হ্যালো হ্যালো হ্যাঁ ভাই, গ্রাফিক ডিজাইন বলতে আসলে আমরা যেটা বুঝি একটা সাধারণ ধারণা নিজের নিজের কনসেপ্ট হিসেবে। হ্যালো, হ্যাঁ শুনতেছি, বলুন। নিজের কনসেপ্ট হিসাবে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যে কোনো কিছু নিজের কনসেপ্ট দ্বারা যেটা তৈরি করি নিজের দক্ষতা ব্যবহার করে, তারপর ধরেন সফটওয়্যার দিয়ে আমরা পিকচার বা অন্য কিছু, যেটা ধরেন একটা বিজনেস কার্ড তৈরি করলাম বা একটা আহ ধরেন ইয়ে লোগো তৈরি করলাম, বিভিন্ন কালারের কম্বিনেশন থাকবে জায়গায়, এটা নিয়ে এটাই আর কি সাধারণত আমরা গ্রাফিক ডিজাইন হিসেবে বুঝি। ওকে, থ্যাংক ইউ। ওকে, লেটস সি আমাদের এখানে কি আছে একটু দেখি। আপনারা যারা অ্যানসার দিয়েছেন সবাই অ্যানসারই রাইট। সো এখানে একটু এক্সপ্লেন করি, দেখেন এখানে আমাদের প্রেজেন্টেশনে কি আছে। Graphic design is the process of visual communication and problem solving through the use of typography, photography, iconography, color and illustration. কি বলতেছে, গ্রাফিক ডিজাইন মানে একটা প্রসেস যেখানে কি সেটা কি ভিজুয়াল কমিউনিকেশন কি করবে, প্রবলেম সলভিং করবে। কিসের মাধ্যমে? টাইপোগ্রাফি, ফটোগ্রাফি, আইকনগ্রাফি, কালার, ইলাস্ট্রেশন। ওকে, সো আমি যদি সহজ ভাষায় বলি যে গ্রাফিক ডিজাইন ইজ এ ভিজুয়াল কমিউনিকেশন। এখন ভিজুয়াল কমিউনিকেশনটা কি আসলে? ভিজুয়াল কমিউনিকেশনটা কি? ভিজুয়াল কমিউনিকেশন হলো যখন কোনো কিছু দেখে আমি কোনো একটা বিষয়ের সাথে, সাবজেক্টের সাথে ইন্টারেক্ট হই বা কমিউনিকেট করি, তখন এটাকে আমরা বলতেছি ভিজুয়াল কমিউনিকেশন। সাপোজ আপনি কি করবেন না, আপনি সাপোজ একটা ব্যানার দেখতেছেন। ওকে, ওই ব্যানারে হয়তো লেখা আছে 1 টাকায় 100 জিবি, যদি 1 টাকা 100 জিবি দেয় না, যাই হোক এরকম একটা ব্যানার 1 টাকা 100 জিবি আপনাকে প্রোভাইড করবে, ওখানে হয়তো গ্রামীণ ফোনের লোগোটা আছে। সো আপনি ওই ব্যানারটা দেখে কি হচ্ছে, ব্যানারটা আপনি যখন দেখলেন তখন আপনি বুঝতে পারলেন যে এটা গ্রামীণ ফোনের বা গ্রামীণ ফোনের অফার। সো আপনি কি করবেন, তখন আপনার গ্রামীণ ফোনের সিমে গিয়ে ওই অফারটা নিবেন। সো এই যে দেখার পর যে কমিউনিকেশনটা হলো গ্রামীণ ফোনের কোম্পানির সাথে আমাদের, বা আমি এটার মিনিং বুঝতে পারলাম বা ওই অনুযায়ী আমি কাজটা করলাম বা আমার প্রবলেম সলভিং হলো, এটাই হলো গ্রাফিক ডিজাইন। বা এখানে যেটা বলতেছে, এখানে কি কি ইউজ করা হয় গ্রাফিক ডিজাইনের? টাইপোগ্রাফি মানে টেক্সট, ফটোগ্রাফি মানে কি ইমেজ, আইকনগ্রাফি আইকন বা শেপ, কালার তো আমরা জানি সবাই। ওকে, এই বিষয়গুলো যখন কম্বাইন করে একটা ডিজাইন করা হয় তখনই আমরা এটা কি বলতেছি, গ্রাফিক ডিজাইন। ওকে, তারপর দেখেন লাস্ট কি বলা আছে, ডেলিভারি এ মেসেজ টু এনি ইনফরমেশন ইউজিং সাম গ্রাফিক্যালি এলিমেন্ট। সেম কথাই, যে আপনাকে একটা মেসেজ ডেলিভারি করবে যেখানে ইনফরমেশন থাকবে কি ব্যবহার করে, গ্রাফিক্যাল এলিমেন্ট ইউজ করে। ওকে, এটা নরমালি আমরা বুঝতে পারি, বাট এতটুকুই কি গ্রাফিক ডিজাইন বা এইটুকু যদি সীমাবদ্ধ? ফুল প্রসেসটা যদি আমি আপনাদের দেখাই যে গ্রাফিক ডিজাইনটা আসলে কি, এখানে দেখেন হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন দুইটা শব্দ কিন্তু আলাদা, দুইটা ওয়ার্ড। ওকে, আলাদা স্পেলিং, আলাদা মিনিং, বাট আমরা উচ্চারণ করার সময় আমরা একসাথে বলি। সো আমি যেটা করব, দুইটা ওয়ার্ড কি একটু এক্সপ্লেন করে দেখাবো, বা দুইটা ওয়ার্ডের কাজটা কি একটু দেখাই। সবাই একটু দেখেন এখানে। ফার্স্ট যেটা আমি এখানে রাখছি যে হোয়াট ইজ গ্রাফিক। ওকে, গ্রাফিকটা আসলে কি বা গ্রাফিকটা কিভাবে কাজ করে? সো দেখেন এখানে আমি যেটা ডায়াগ্রাম হিসেবে এখানে রাখছি, ভিজুয়াল এলিমেন্ট, যেটা আমরা সংজ্ঞায় পড়ছিলাম সেম জিনিস, ভিজুয়াল এলিমেন্ট। তারপর যেটা বলতেছি আর্ট, মেসেজ, লাস্টটা আমি কোশ্চেন চিহ্ন দিয়ে রাখছি বা কোশ্চেন মার্ক দিয়ে রাখছি। সো দেখেন গ্রাফিকটা আসলে কিভাবে কাজ করে। গ্রাফিকের ভিতরে আপনার যেটা থাকবে ভিজুয়াল এলিমেন্ট থাকবে। এলিমেন্টগুলোর ভিতরে কি কি থাকতে পারে? এখানে আপনার শেপ থাকতে পারে, টেক্সট থাকবে, কালার থাকবে, ইমেজ থাকবে। ওকে, তারপর কি আমি যখন এই ইগুলা যেটা হলো এই এলিমেন্টগুলো ইউজ করতেছি তখন এটা কি হচ্ছে, আর্ট হচ্ছে, রাইট? এই আর্ট কি করতেছে, একটা মেসেজ দিচ্ছে। বুঝছো? এই মেসেজ দেওয়ার পরে যে এখন কোশ্চেন মার্ক দিয়ে রাখছে, এটা আমরা নেক্সট স্লাইডে দেখবো যে এখানে কি মেসেজ দেওয়ার পরে যেটা হয় নরমালি, আমি একটু বলে দেই কি হবে, আমাদের প্রবলেম সলভ হবে। সো প্রবলেম সলভিংটা আসলে কি, কারণ আমরা যখন কোনো ইনফরমেশন পাই বা আমরা কখন কোনো কাজ করি, অবশ্যই এটা উদ্দেশ্য একটাই থাকে, প্রবলেম সলভ করা। সাপোজ আপনি গ্রাফিক ডিজাইন করবেন, আপনার মেইন টার্গেট থাকবে কোনো একটা প্রবলেমকে সলভ করা। আপনি
ডিজিটাল মার্কেটিং করবেন ওইটার উদ্দেশ্যও একটা থাকবে প্রবলেম সলভিং। আপনি ওয়েব ডিজাইন করবেন ওইটারও উদ্দেশ্য লাস্ট আমাদের যে টার্গেটটা থাকে প্রবলেম সলভিং। ওকে, এখন সাপোজ বলতে পারেন স্যার যে ওয়েব ডিজাইন করে কিভাবে প্রবলেম সলভিং করে, কোশ্চেন আসতে পারে না? আসতেই পারে। এখন দেখেন আপনি যখন ওয়েব ডিজাইন করতেছেন কার জন্য করতেছেন, একজন ব্যক্তির জন্য করতেছেন বা একটা কোম্পানির জন্য করতেছেন, তখন ওই কোম্পানি কি করতেছে, ওইটা মার্কেটিং করতেছে বা তার প্রোডাক্টকে সেল করতেছে বা পাবলিসিটি করতেছে, যেটা হয়তো সে ওয়েবসাইটটা না থাকলে করতে পারতো না। ওকে, যেটা আমরা ওয়েবসাইট ক্রিয়েট করে বা ওয়েব ডিজাইন করে তখন আমরা কি করতেছি, প্রবলেমটা সলভ করতেছি, এটাকেই বলতেছি আমরা প্রবলেম সলভিং। সো আমাদের গ্রাফিক ডিজাইন করার মূল উদ্দেশ্যটাও হলো প্রবলেম সলভিং। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। হোয়াট ইজ ডিজাইন? আমরা তো গ্রাফিক বুঝলাম, এখন হোয়াট ইজ ডিজাইনটা আসলে কি? ডিজাইনটা বলতে হয়তো অনেকটা আমাদের ইজি মনে হয়, বাট ডিজাইনের পিছনে কিন্তু অনেক কাহিনী থাকে। ওকে, আমরা যখন একটা ডিজাইন দেখি বা ভিজুয়াল করি দেখতে অনেক সুন্দর মনে হয়, আমাদের হয়তো 5 সেকেন্ড দেখি বা 1 মিনিট দেখি বা 30 সেকেন্ড দেখি, বাট এটা যে ক্রিয়েট করে বা যারা ক্রিয়েট করে ওটার পিছনে কিন্তু একটা থিঙ্কিং থাকে। ঠিক আছে, সো এখানে দেখেন পয়েন্টগুলো ফার্স্ট কি আছে, ইউর থিঙ্কিং। যখন আপনি কোনো ডিজাইন করবেন আপনাকে যেটা করতে হবে, ভাবতে হবে। কি ভাববেন? আপনি যখন যে ডিজাইনটা করতেছেন এটা কার জন্য করতেছেন? ওকে, ফার্স্ট পয়েন্ট কি, আপনি করবেন ভাববেন কি আপনি ডিজাইন কার জন্য করতেছেন, অথবা ডিজাইনে কি কি এলিমেন্ট রাখবেন। আমরা ভিজুয়াল এলিমেন্ট কথা কিছু আগে দেখছি না, যে ভিজুয়াল এলিমেন্টেই শেপ ছিল। এখন আপনি যখন ডিজাইন করবেন, ডিজাইন করার আগে আপনাকে যেটা করতে হবে, থিঙ্কিং করতে হবে বা ভাবতে হবে ডিজাইনটা কার জন্য করতেছেন বা ডিজাইনে কি কি রাখবেন বা ডিজাইনে কি কি ইউজ করবেন। ওকে, তারপর করতে হয় প্ল্যানিং, যে আপনি যে এলিমেন্টগুলোকে মাথায় ভেবে রাখছেন বা থিঙ্কিং করে রাখছেন ওটাকে আমাকে প্ল্যানিং এর মাধ্যমে আপনাকে প্রেজেন্টেশন করতে হবে বা অ্যারেঞ্জমেন্ট করতে হবে বা কম্পোজিশন করতে হবে। প্ল্যানিং করার পরে আপনাকে যেটা করতে হবে, রিসার্চ করতে হবে। রিসার্চ কেন করতে হয় ডিজাইন করতে গিয়ে? আপনি সাপোজ এমন একটা ডিজাইন করবেন যেখানে অনেকগুলো এলিমেন্ট থাকবে। ওকে, এখন সবগুলো এলিমেন্ট কিন্তু আপনি ফোকাস করবেন না ডিজাইনে, আপনি কিন্তু সবগুলো এলিমেন্ট ডিজাইনে ফোকাস করবেন না, হয়তো নির্দিষ্ট কোনো এলিমেন্টকে আপনি ফোকাস করবেন বা নির্দিষ্ট কোনো মেসেজ দেবেন যেটা সবার আগে কি বলে অডিয়েন্স ওটার দিকেই হবে, আকৃষ্ট হবে। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, যে এলিমেন্টগুলো ইউজ করবেন ওটা প্ল্যানিং এর মাধ্যমে করতে হয়। আমরা ফুল প্রসেসটাই এখন একটা ডিজাইনের মাধ্যমে আপনাদের দেখাবো। যখন আমি ডিজাইনটা দেখাবো বা প্রসেসটা দেখাবো তখন বিষয়গুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেন রিসার্চ যখন করবেন, রিসার্চ করার পরে যখন আপনি এলিমেন্টগুলো ইউজ করবেন তখন যেটা হবে আপনার ডিজাইনটা ক্রিয়েট হবে। ডিজাইন যখন ক্রিয়েট হবে তখনই কিন্তু আপনার প্রবলেমটা সলভ হবে। আচ্ছা, আমি একটু যদি আপনাদের একটা ডেমো বলতে একটা ডিজাইন দেখাই, যেটা গতকালকে আমাদের গ্রুপ থেকে পাবলিশ হয়েছে, চমক ভাইয়ের কোর্সের ব্যানার বা যেটা হলো, আমি ওপেন করে দেখেন। আচ্ছা, একটু লক্ষ্য করেন, এই ব্যানারটা হয়তো আপনারা সবাই আমাদের 3 পেজ একাডেমির গ্রুপে দেখছেন। ওকে, গ্রুপে পেজে দেওয়া হয়েছে, অলরেডি পাবলিশ হয়ে গেছে। তো আমি এই ডিজাইনটাতে আপনাদের এক্সাম্পল দিয়ে দেখাই যে এখানে আমি কি কি থিঙ্কিং করছি বা কি প্ল্যানিং করছি বা কি রিসার্চ করছি বা কি প্রবলেম সলভ করছি। আচ্ছা, সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, ফার্স্ট দেখবো যেটা আমাদের প্রবলেমটা কি। ওকে, আমরা যখন ডিজাইন করতেছি আমাদের ফার্স্ট কোশ্চেন পয়েন্ট যেটা প্রবলেম। সো আমাকে চমক ভাই ওই গতকালকে আগের দিন আমাকে ফোন দিল যে ভাই আমি তো একটা এই লঞ্চ করব, একটা 6 মাসের ট্রেনিং লঞ্চ করব, আমার তো একটা ব্যানার লাগবে। এই যে ব্যানার লাগতেছে এটা কিন্তু তার প্রবলেম। ওকে, বা সে এটা পাবলিশ করবে এটা কিন্তু তার সমস্যা, কারণ সে পাবলিশ না করলে কিন্তু জানতে পারবো না। ওকে, বা অডিয়েন্স জানতে পারবে না। এটাই হলো আমাদের মেইন প্রবলেম, যে আপনি কি করতে চাচ্ছেন, ওটা না করলে সমস্যা হবে। এখন সাপোজ চমক ভাই এই কোর্সটা বা ট্রেনিং যে প্রোগ্রামটা আছে এটা সে পাবলিশ করবে, এখন সে ব্যানার বানালো না বা কোনো প্রচারণা করলো না। ওকে, তখন কি হবে? তখনই কিন্তু সমস্যা ক্রিয়েট হবে। ওই সমস্যার সমাধান করার জন্য সে বেছে নিচ্ছে এটা ব্যানার করবো, আমি ব্যানারের মাধ্যমে আমি ইনফরমেশন গুলো দেবো যাতে অডিয়েন্স সহজে বুঝতে পারে যে আমি এরকম একটা প্রোগ্রাম নিয়ে আসতেছি, আমার সাথে কানেক্ট হতে পারে। ওকে, এই কারণে ভাই আমাকে ফোন দিয়ে বললো যে ভাই আমার একটা ব্যানার লাগবে, যে ব্যানারে আমি এই ইনফরমেশন গুলো দিতে যাচ্ছি। সো আমি দেখি নেক্সট স্টেপে দিয়ে যাই।
যে ভাই আমার সাথে কি বলে গুগল মিটে আসলো, আসার পরে বললো যে ভাই আমার যে ডিজাইনটা করব সেটা কিরকম করলে ভালো হয়। দেন আমি ভাইকে বললাম ভাই আপনি ডিজাইনে কি কি কন্টেন্ট রাখতে চান, আমাকে কি করতে হবে, থিঙ্কিং করতে হবে। থিঙ্কিং করার জন্য অবশ্যই কিন্তু এলিমেন্ট লাগবে, গ্রাফিক্যাল এলিমেন্ট, আমরা আগে স্লাইডে দেখে আসছি। ওকে, তো ভাই আমাকে বললো আমি একটা ইমেজ রাখতে চাই, আমার কোর্স মডিউলে যে হট টপিক গুলো আছে ওইগুলো রাখতে চাই, ইভেন একটা স্লোগানের মতো বা একটা হেডলাইন রাখতে চাই যেটা হবে আমার 6 মান্থ ট্রেনিং অন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং। ওকে, তো আমি বললাম ঠিক আছে ভাই আমি একটু লিখে আপনি অ্যারেঞ্জ করে দেখাই। সো আমি লিখলাম, লিখে ফার্স্ট স্টেপে থিঙ্কিং করলাম যে আমি এলিমেন্ট গুলা কি করলাম। এখন থিঙ্কিং করার পরে যে স্টেপটা আসছে ডিজাইনের, দেখেন থিঙ্কিং যখন আমি করলাম, করার পরে আমি যেটা করলাম প্ল্যানিং করলাম যে এই ইনফরমেশন গুলো তো আমি থিঙ্কিং করে, দেখেন ফার্স্ট স্টেপে আমি ইনফরমেশন গুলো নিচ্ছি। ইনফরমেশন বলতে কন্টেন্ট গুলো নিলাম, তারপরে হলো তার ইমেজটা নিলাম, বা কোর্স কন্টেন্ট গুলা বা কোর্স টপিক গুলো নিলাম, তারপর আমি নর্মালি এক জায়গায় রাখলাম, রেখে আমি একটা প্ল্যানিং করলাম যে প্ল্যানিং কি আমি কোথায় কোনটা বসাবো। সাপোজ ইমেজটা আমি কোথায় প্লেস করব, এই যে ইমেজটা সাপোজ আমি এখানে প্লেস করতেছি। ওকে, এই দেখেন আমি যখন এই স্টেপগুলো করছি এটা কিন্তু পুরোটাই কি, এই স্টেপগুলো পুরোটা হলো ডিজাইন, আর এই ফার্স্ট স্টেপে যখন আমি এলিমেন্টগুলো নিয়ে আসছি এটা হলো গ্রাফিক। ওকে, এগুলো গ্রাফিক্যাল এলিমেন্ট। আচ্ছা, দেন আমি প্ল্যানিং কি করলাম, সাপোজ প্ল্যানিং আমি যেটা করলাম এখানে নর্মাল যে টেক্সটটা আছে ওটাকে আমি একটা অ্যারেঞ্জমেন্ট করে এখানে বসালাম, সাথে আমি লোগোটা নিয়ে আসলাম আমাদের 3 পিস একাডেমি। দেন এই টেক্সট কন্টেন্ট যেটা আছে বা কোর্স মডিউল যে কন্টেন্ট গুলো আছে এগুলো আমি এখানে বসালাম। বসানোর পরে এখন আমি প্ল্যানিং করলাম যে আমি যেটা বসালাম প্ল্যানিং করলাম, এখন আমি চিন্তা করলাম যে এগুলো এরকম সাদামাটা দিলে তো ভালো লাগবে না, রাইট? এরকম যদি আমি করি সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্স অতটা অ্যাট্রাকটিভ হবে না। আমার প্ল্যানিংটা কি হলো, আমার প্ল্যানিং হলো যে এখানে হট টপিক কোনটা, কোনটাকে আমার হাইলাইট করতে হবে। এখানে আমাকে হাইলাইট করতে হবে 6 মান্থ এই লেখাটা 6 মান্থ ইন্টেনসিভ ট্রেনিং, ঠিক আছে? এই উপরে যে লেখাটুকু আছে 6 মান্থ ইন্টেনসিভ, এই লেখাটাকে আমি হাইলাইট করব। এর সাথে দুটো টপিক আমি অ্যাড করলাম, সেটা হলো 24 লাইভ প্রজেক্ট প্লাস 50 লেকচার। ওকে, সো আমি যখন অ্যাড করলাম এখানে, অ্যাড করে সেকেন্ড স্লাইডে চলে আসি, দেখেন বা সেকেন্ড স্টেপে যখন চলে আসি, প্ল্যানিংটা আমার 2টা স্লাইডই হয়েছে। ওকে, এই 2টা স্লাইডে বা 2টা আর্টবোর্ডে আমার প্ল্যানিংটা হয়েছে। এখানে আমি কি করলাম, এভাবে লিখলাম ফার্স্ট। ওকে, লেখার পরে মনে হলো না এভাবে লিখলে তো আমার 6 মান্থটা হাইলাইট হচ্ছে না, তখন আমি কি করলাম 6 মান্থটাকে আলাদা করে ফেললাম, 6 লেখাটা বড় করলাম, আর মান্থ ইন্টেনসিভ যেটা এটাকে আমি এখানে নিচের দিকে রেখে উপরে আমি আর 2টা টপিক অ্যাড করলাম, যেটা হলো 24 লাইভ প্রজেক্ট 50 লেকচার। অ্যাড করার পরে যেটা করলাম, এখানে অ্যাড করার পরে আমি যেটা করছিলাম যে লেখা যে লেখাটা আছে নরমাল, এই লেখাটা আমি নরমাল ভাবে বসাই। বসানোর পরে আমি দেখি না এই লেখাটা নিচেটা হাইলাইট হচ্ছে না, তখন আমি কি করলাম, তখন আমি এই লেখাগুলোর নিচে আরো কিছু শেপ অ্যাড করলাম। ওকে, এই যে শেপ অ্যাড করলাম না, এটা হলো রিসার্চ। আমি রিসার্চ করলাম, রিসার্চ করে বুঝতে পারলাম যে কোনো একটা লেখা যদি হাইলাইট করতে হয় সেক্ষেত্রে কিভাবে করব। এটা কিন্তু হয়তো আমার পূর্ব অভিজ্ঞতা ছিল, এই জন্য আমি খুব ইজিতে শেপটা নিয়ে আসছি বা খুব ইজিতে করে ফেলছি। ওকে, সো এটা বসানোর পরে তারপর আমি আরেকটু চিন্তা করলাম যে এভাবে যদি আমি করি সেক্ষেত্রে আমার 6 মান্থ অতটা হাইলাইট হচ্ছে না। এখন আমি চাচ্ছি 6 মান্থ যে লেখাটা আছে বা 6 মান্থ ইন্টার্নশিপ যে লেখাটা আছে এটাকে ফুললি হাইলাইট করতে। এটাকে আমি কিভাবে হাইলাইট করতে পারি, এটাকে হাইলাইট করলে অডিয়েন্স সবার আগে যেন ওটাকে ইন্টারেক্ট করতে পারে। তো তারপর আমার মাথায় যে আইডিয়াটা আসলো, আমি যেটা করলাম পরের স্লাইডে এসে এই 6 মান্থ লেখাটাকে গোল্ড কালার দিয়ে দিলাম। ওকে, 6 মান্থ ইন্টার্নশিপ কালারটাই কি করলাম, গোল্ড কালার দিয়ে বা একটা গ্রেডিয়েন্ট ইউজ করে এখানে আমি এটা বসাই দিলাম। ওকে, দেন আরেকটা যে কাজ করলাম, এখানে আমার যে টপিকগুলো আছে টপিকগুলোর যে সাইডে আইকনগুলো আছে, ওকে, এই আইকনগুলোকে আমি গোল্ড কালার দিলাম। তখন কি হলো, আমার এই টপিকগুলোরটাও অনেকটা হাইলাইট হলো। এখানে যতটা হাইলাইট না হচ্ছে পরবর্তী স্লাইডে কিন্তু তার চেয়ে বেশি হাইলাইট হচ্ছে, রাইট? এটা করার পরে আমি যখন দেখলাম যে আমার ব্যাকগ্রাউন্ডটা শুধু ব্ল্যাক, এখন আমি চাচ্ছি না ব্ল্যাকটাকে আমি আরেকটু এলিগেন্ট করবো, আরেকটু ডিফারেন্ট করবো, তখন আমি কি করলাম, তখন আমি আরেকটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম, যেটা দেখতে এই ফ্ল্যাট থেকে আরো গর্জিয়াস বা আরো অ্যাট্রাকটিভ। ওকে, এই যে প্ল্যানিংটা করলাম বা কম্পোজিশনটা করলাম, এইটাই হলো ডিজাইন। ঠিক আছে, লাস্ট আউটপুটটা আমাদের এরকম আসছে। ওকে, এই যে কম্পোজিশন করলাম, অনেকগুলো এলিমেন্ট নিলাম বা রিসার্চ করলাম, প্ল্যানিং করলাম, করার পরে যেই ডিজাইনটা আসলো এটাই আমাদের ফাইনাল ডিজাইন এবং পাবলিশ হলো।
সো আপনারা কি এখন ডিজাইনের বিষয়টা ক্লিয়ার সবাই, যে গ্রাফিক ডিজাইন কি বা বলতে পারবেন তো এখন? যদি কোনো কোশ্চেন থাকে আমার করতে পারেন, যে ভাই আমি গ্রাফিক ডিজাইন বুঝতে পারিনি এখনো। আর যদি বুঝে থাকেন সেক্ষেত্রে হয়তো মেসেজে বলেন, না হয় আনমিউট করে বলেন। হ্যালো, জি কনসেপ্ট বুঝতে পেরেছি। কনসেপ্ট বুঝতে পারছেন, থ্যাংক ইউ। জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, অনেকেই কমেন্ট করছেন। জি স্যার বুঝতে পারছি। জি বুঝতে পারছি। বুঝতে পারেন নাকি সে বলেন? বুঝতে তো বেশি পারছেন। আচ্ছা, আব্দুর রহিম কোথা থেকে বলতেছেন? গাজীপুর থেকে। বাইজিৎ বলতেছে আমি আছি কোথা থেকে? বাইজিৎ তো গাজীপুর থেকে, আচ্ছা সরি না, বাইজিৎ বগুড়া থেকে। তারপর আকিব চিটাগাং থেকে, ফয়সাল রহমান পটুয়াখালী থেকে। তারপর আমাদের সাথে আরো আছে গোপাল ঘোষ আছে নারায়ণগঞ্জ থেকে। ওকে, মোটামুটি অনেকেই জয়েন করছে অনেক জায়গা থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। সো আমরা নেক্সট টপিকে চলে যাব বা নেক্সট স্লাইডে চলে যাব। ওকে, আচ্ছা, আপনারা যখন ডিজাইন করবেন বা ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করবেন তখন এই সেম প্ল্যানিং এ ডিজাইন করতে হবে। ওকে, আচ্ছা, তারপর আমরা চলে আসি এলিমেন্ট অফ গ্রাফিক ডিজাইন। আমরা তো আগে ছিলাম গ্রাফিক আর ডিজাইন দুটো সম্পর্কে আলোচনা করছি, ওখানে বিষয়গুলো এখানে অনেকটা মিল আছে, কারণ এখানে হলো এলিমেন্ট অফ গ্রাফিক ডিজাইন। ওখানে আমরা যখন গ্রাফিক্যাল এলিমেন্ট দেখছি বা ডিজাইনের পারপাসটা দেখছি, এখানে যেটা আছে দেখেন এলিমেন্ট অফ গ্রাফিক ডিজাইন। এখানে কি কি আছে? লাইন, কালার, শেপ, সাইজ, টেক্সচার, স্পেস, টাইপোগ্রাফি। ওকে, লাইন সবাই চিনি, কালার সবাই চিনি, শেপ সবাই চিনি, সাইজটাও সবাই জানি, টেক্সচারটা আসলে কি? ওকে, টেক্সচারটা হলো নরমালি টেক্সচারটা অনেকটা প্যাটার্নের মতো, যে সেম ডিজাইন যখন বারবার রিপিট হয় ওটাকে আমরা টেক্সচার বলি। ওকে, স্পেস তো জানি, টাইপোগ্রাফি বা টেক্সট এটাও জানি, বাট এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা কি একজন বলবেন? এখানে একটা এলিমেন্ট মিসিং আছে গ্রাফিক ডিজাইনের, মোস্ট ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট এখানে মিসিং আছে। কোন এলিমেন্টটা মিসিং আছে শুধু আমাকে যে কোনো একজন বলেন। গ্রেডিয়েন্ট। নো, কালার তো আছে। গ্রেডিয়েন্ট মিসিং আছে। না, নো নো, কালার আছে, কালার দিয়ে গ্রেডিয়েন্ট হয়। চিন্তা করেন। টেক্সট। টাইপোগ্রাফি আছে, টাইপোগ্রাফি টেক্সট সেম জিনিস। ইমেজ। ইমেজ কে বললেন? নাম কি আপনার? কানিস ফাতেমা। ওকে, থ্যাংক ইউ। ইমেজটা এখানে অ্যাড নাই, বা ফটোগ্রাফি যেটা। ওকে, গ্রাফিক্যাল এলিমেন্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো ইমেজ। আচ্ছা, যাই হোক, আমরা নেক্সট স্লাইডে চলে যাই, সেটা হলো আর্ট। আমরা আর্ট কি, হোয়াট ইজ আর্ট? কারণ গ্রাফিক ডিজাইন অন কাইন্ড অফ আর্ট। সো আমি আর্টটা কি একটু ক্লিয়ার করে দিই সবাইকে। দেখেন, আর্ট বলতে আমরা নর্মালি আগে যেটা বুঝতাম, বা আমিও আগে যেটা বুঝতাম, আর্ট বলতে যেটা আমি বুঝতাম যে অঙ্কন করা বা কালার পেন্সিল দিয়ে কোনো কিছু ড্রয়িং করা, নিজের চিন্তাকে প্রসার করার জন্য আমরা যেটা করি, ড্রয়িং করি বা কালারফুল করি, ওই যে বিষয়টাকে আমি আগেও আপনাদের মতো, বা ওখানে অনেকে এখনো আছে যে আর্ট বলতে শুধু ওইটাই বোঝে, বাট আর্টটা কিন্তু ওইটা না। আর্ট মানে হলো শিল্প। ওকে, যে সাপোজ আপনি ভালো গান গেতে পারেন, ওয়ান কাইন্ড অফ আর্ট। আপনি ভালো আর্ট করতে পারেন, আর্ট। আপনি ভালো গান নাচতে পারেন, এটাও আর্ট। আপনি ভালো ডিজাইন করতে পারেন, এটাও একটা আর্ট। আপনি একটা স্কিল, যে কোনো একটা স্কিল, টেকনিক্যাল স্কিল হতে পারে বা নন টেকনিক্যাল হতে পারে, ওইটাও একটা আর্ট। আপনি ভালো কবিতা বলতে পারেন, ওইটাও একটা আর্ট। সো আমরা যে কোনো কিছু করি না কেন, বা আমাদের নিজের চিন্তা শক্তিকে বা মানব কর্মকে যখন আমি করি, এটাকে এক্সপ্লোর করি, এটা যে কোনো কিছু হতে পারে। যখন আপনি মানব কর্মকে বা নিজের কোনো কর্মকে এক্সপ্লোর করবেন, ওইটা ওয়ান কাইন্ড অফ আর্ট। আচ্ছা, তারপর আমরা চলে যাব, একটু ডিপে চলে যাব, বা গ্রাফিক ডিজাইন করার জন্য যে বিষয়গুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বা যেগুলো জানা দরকার, এই বিষয়টা একটু আমরা পড়বো বা জানবো এখন। সো যখন আমরা গ্রাফিক ডিজাইন করি বা
সাপোজ আমরা গ্রাফিক ডিজাইন যখন করব এটা কার জন্য করতেছি আমাদের জানতে হবে, রাইট? আচ্ছা, আমি যার জন্য করতেছি সে ওই গ্রাফিক বা ডিজাইনটাকে কি করবে, ওই ডিজাইনটা সে কোথায় পাবলিশ করবে, এটাও তো আমাকে জানতে হবে, রাইট? সো এখানে কি আসছে দেখেন, আমি ওই বিষয়টা পরে আসি। দেখেন এখানে কি বলতেছে, ফার্স্ট যে অপশনটা আছে, হোয়াট ইজ মিডিয়া। মিডিয়া কি? মিডিয়া আমরা সবাই জানি মাধ্যম। মিডিয়া ইজ দ্য কমিউনিকেশন টুলস ইউজ টু স্টোর অ্যান্ড ডেলিভারি ইনফরমেশন আর ডাটা। কি করে মিডিয়া? কি করে? কমিউনিকেশন একটা টুল যেটা কি করে, ডেলিভার করে। কি ডেলিভার করে? ইনফরমেশন অথবা তথ্য, একই কথা। ওকে, তারপর কি বলতেছে এখানে, দ্য টার্মস রেফার টু কম্পোনেন্টস অফ দ্য ম্যাস মিডিয়া কমিউনিকেশন ইন্ডাস্ট্রি। এই টার্মসটা নর্মাল রেফার করে কি, ম্যাস মিডিয়া কি মানে কি, ম্যাস মিডিয়া কমিউনিকেশন মানে হলো গণমাধ্যমকে। আমরা নর্মালি মিডিয়া বলতে গণমাধ্যমের বিষয়টাকে নর্মালি আমাদের মাথায় আসে। ওকে, তো সাস কি হতে পারে, প্রিন্ট মিডিয়া, পাবলিশিং মিডিয়া, নিউজ মিডিয়া, ফটোগ্রাফি মিডিয়া, সিনেমা মিডিয়া, ব্রডকাস্টিং, রেডিও অ্যান্ড টেলিভিশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং। এই বিষয়গুলো সবগুলো এক একটা মিডিয়া, ঠিক আছে? এটা নর্মালি মিডিয়া ডেফিনেশন আর কি। বাট আমরা এখন মিডিয়া ডেফিনেশন থেকে একটু বেরিয়ে আসবো, যে গ্রাফিক ডিজাইনের জন্য বা গ্রাফিক ডিজাইন যে করবো বা যে প্রোডাক্ট আমি ডিজাইন করবো ওটা কোথায় পাবলিশ করব, আর ওই পাবলিশটা যখন আমি করবো ওটা তো একটা মাধ্যমে পাবলিশ হবে, রাইট? কোন মাধ্যমে পাবলিশ হবে? সেক্ষেত্রে দেখেন, টু টাইপ অফ মিডিয়া ফর পাবলিশ ডিজাইন। আপনি যখন ডিজাইন করবেন ওই ডিজাইনটা আপনাকে কি করতে হবে, পাবলিশ করতে হবে। সো আপনি কোন মিডিয়াতে করবেন? ওকে, এখানে কি বলতেছে, দুই ধরনের মিডিয়া আছে পাবলিক ডিজাইন করার জন্য, একটা হলো প্রিন্ট মিডিয়া, একটা হলো ইলেকট্রনিক মিডিয়া। প্রিন্ট মিডিয়াটা কি আর ইলেকট্রনিক মিডিয়াটা কি আমি ইজি করে বলি। দেখেন, আপনি যখন একটা ডিজাইন করবেন ওই ডিজাইনে যখন পাবলিশ করতেছেন ওই পাবলিশটা কোথায় করতেছেন? সাপোজ আপনি একটা বিজনেস কার্ড করবেন, ওই বিজনেস কার্ডে প্রিন্ট করে পাবলিশ করবেন নাকি ওয়েবসাইটে পাবলিশ করবেন? যখন আপনি ওটা প্রিন্ট করে পাবলিশ করবেন তখন ওটাকে আমরা বলতেছি প্রিন্ট মিডিয়া ডিজাইন, রাইট? সাপোজ আমরা ব্রোশিওর ডিজাইন করব, ওটাকে আমি কি করব, পাবলিশ করব কোথায়? প্রিন্ট করে দেন আমি ওটাকে পাবলিশ করব, তখন ওটাকে আমরা বলতেছি প্রিন্ট মিডিয়া ডিজাইন। আমার একটা কথা ছিল, হ্যাঁ বলেন। প্রিন্ট মিডিয়া যেটা আমি প্রিন্ট দিয়ে পাবলিশ করব, এটা এটা কি আমি কাস্টমারকে প্রিন্ট দিয়ে পাবলিশ করব? হ্যাঁ, আপনি তো এটা কি করবেন না, প্রিন্ট করবেন, আপনি ডিজাইন করবেন। এখন কাস্টমার এটা কি করবে, সে কি এটা কি প্রিন্ট করবে নাকি ওয়েবসাইট ইউজ করবে সেটা আপনাকে জানতে হবে। ডিজাইন করার আগে আপনাকে জানতে হবে আমি কাস্টমারটা কোথায় পাবলিশ হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা মিডিয়া যেটা বললাম ইলেকট্রনিক মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়া কোনটা? যেটা ইলেকট্রনিক ডিভাইসে পাবলিশ হয়। ইলেকট্রনিক মিডিয়া ডিজাইন হলো যেটা ইলেকট্রনিক ডিভাইসে পাবলিশ হয়, সেটা প্রিন্ট হয় না। সাপোজ কোনটা? সাপোজ আমি একটা ওয়েব ব্যানার ডিজাইন করব বা ওয়েবসাইট ডিজাইন করব, ওটা কিন্তু আমি কি করব না, প্রিন্ট করতেছি না, তখন ওটাকে আমরা কি বলতেছি, ইলেকট্রনিক মিডিয়া ডিজাইন। আর যেটা আমরা প্রিন্ট করতেছি বা প্রিন্ট করব ডিজাইন করার পর, ওটাকে আমরা বলতেছি কি, প্রিন্ট মিডিয়া ডিজাইন। সবাই কি দুইটা বিষয় ক্লিয়ার? প্রিন্ট মিডিয়া ডিজাইন কোনটা বা ইলেকট্রনিক মিডিয়া ডিজাইন কোনটা? হ্যাঁ ক্লিয়ার। বাকিরা? জি ক্লিয়ার। জি স্যার বুঝতে পারছি। অ্যাজ এ নিউজপেপার আর ইলেকট্রনিক মিডিয়া অ্যাজ এন ফেসবুকে কোনো ওকে, কন্টেন্ট। তাহলে আমাকে যেটা করবেন, এখন প্রিন্ট মিডিয়ার একটা করে एग्जांपल দেবেন, যে একজন एग्जांपल দেবেন যেটা ওইটা অন্যজন দিতে পারবেন না, ঠিক আছে? এখন প্রিন্ট মিডিয়ার একটা করে एग्जांपल দেবেন যে প্রিন্ট মিডিয়া ব্যানার, একটা বেশি না, একটা করে। প্রিন্ট মিডিয়া হচ্ছে লোগো, প্রিন্ট সরি। ওকে, নেক্সট। ভাই স্যার হ্যালো, হ্যাঁ বলেন, প্রিন্ট মিডিয়া ডিজাইনের ভিতরে কি কি পড়তে পারে? প্রিন্ট মিডিয়া হতে পারে আপনার একটা ব্যানার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট। বিজনেস কার্ড হতে পারে, প্রিন্ট মিডিয়া বিজনেস কার্ড। ওকে, ভাই জামা কাপড় হইতে পারে, ডিজাইন ফ্লায়ার ডিজাইন হতে পারে, গুড। তারপর ব্রোশিউর হতে পারে, বিজনেস কার্ড প্রিন্ট মিডিয়া, বিজনেস কার্ড প্রিন্ট মিডিয়া। তো বলছে অন্য কিছু। হ্যাঁ, আশেপাশে তাকান না, দেখেন কত কিছু আছে। টি শার্ট, রাইট, থ্যাংক ইউ। টি শার্ট থ্যাংক ইউ। টি শার্ট, মাগ মগ ডিজাইন, ওকে থ্যাংক ইউ। তারপর টাইপোগ্রাফি, ওকে। তারপর
ফটো ফ্রেম, ফটো ফ্রেম ডিজাইন না ফটো ডিজাইন বা ফটো এডিটিং কোনটা? ভাই ফটো এডিটিং। ফটো এডিটিং ওকে। তারপর ক্যালেন্ডার ডিজাইন, ক্যালেন্ডার ক্যালেন্ডার ডিজাইন। আপনার এখানে 60 জন আছে, 60 জন যদি আপনারা সবাই দুইটা করেও বলেন তারপরেও শেষ হবে না প্রিন্ট ডিজাইনের আইটেম। ওকে, সো সবাইকে থ্যাংক ইউ। স্যার বিয়ের কার্ড, ওকে থ্যাংক ইউ। মান্ডালা, মান্ডেলা ওকে গুড। আচ্ছা আমরা এখন যাব ইলেকট্রনিক মিডিয়াতে। ওকে, আচ্ছা আমরা প্রিন্ট মিডিয়ায় দেখি আপনারা যেগুলো বলছেন স্লাইডে যদি আমি আসি, এখানে সেম জিনিসগুলাই আছে, প্রিন্ট মিডিয়া ডিজাইন যেগুলো আপনারা বলছেন সবগুলো এখানে আছে। ওকে, আচ্ছা নেক্সট চলে যাব আমরা ইলেকট্রনিক মিডিয়া ডিজাইন, যে ডিজাইনটা আমার কি হবে পাবলিশড হবে ইলেকট্রনিক মিডিয়াতে। যেমন কিসে পাবলিশ হবে, সাপোজ ফোনে, মনিটরে, ল্যাপটপে, কম্পিউটারে, বিভিন্ন মিডিয়াতে যে পাবলিশ হয় বা আমরা দেখতে পাই, ওটা আমরা প্রিন্ট করি না, এটাকে আমরা বলতেছি ইলেকট্রনিক মিডিয়া ডিজাইন। তো আমাকে এখন বলবেন, যারা বলছেন তারা এখন আর বলবেন না, যারা বলেন না অ্যানসার দেন নাই তারা এখন আমারে বলবেন ইলেকট্রনিক মিডিয়া ডিজাইন কি। ব্যানার ডিজাইন, কভার ডিজাইন, কভার ডিজাইন অথবা হচ্ছে যে ওয়েব পেজের ওয়েব ব্যানার, ওয়েব ব্যানার, তারপর ওয়েব ডিজাইন, রিয়াজ ভাই থাম্বনেল ডিজাইন, গুগল অ্যাড ব্যানার ডিজাইন। হ্যাঁ থাম্বনেল, তারপর বলেন বলেন আর আসতেছে না মাথায়? আইকন ডিজাইন, জি আইকন ডিজাইন, আইকন ডিজাইন, লোগো ডিজাইন, অ্যাড কপি, লোগো ডিজাইন। লোগো ডিজাইন, তারপর আমাদের যে ইউআইটা হয়, ইউজার ইন্টারফেস যেটা, সেটাও তো। ওকে থ্যাংক ইউ। এখন মেইন পয়েন্টে চলে আসছেন। আমরা এখন যে ইউআইটা দেখতেছি, সাপোজ আপনারা যে ইন্টারফেসটা দেখতেছেন, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ইলেকট্রনিক মিডিয়া ডিজাইন। ওকে, সো আমি এখন যেটা কোশ্চেন করব সেটা হলো আমাকে এখন একটা অ্যানসার দেবেন যে এমন একটা ডিজাইন যেটা ইলেকট্রনিক মিডিয়াও প্রিন্ট মিডিয়া দুইটাতে পাবলিশ হয়, দুইটা মিডিয়াতেই পাবলিশ হয়। লোগো, লোগো অ্যাবসলিউটলি রাইট সরার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লোগো ডিজাইন নরমালি কিন্তু আমাদের সবগুলো ডিজাইনই থাকে, আপনি বিজনেস কার্ড ডিজাইন করেন অথবা ওয়েব ব্যানার ডিজাইন করেন, ম্যাক্সিমাম ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমাদের লোগোটা ইউজ করতে হয়। সো লোগো ডিজাইনটা দুইটা মিডিয়াতে আমরা ইউজ করি। এখন কোশ্চেন হলো আপনাদের এই মিডিয়া কেন পড়ালাম বা উদ্দেশ্যটা কি? কারণ যারা আমার ফিউচার ক্লাসগুলো করবেন, আমার ফটোশপে ক্লাস করবেন, ইলাস্ট্রেটর ক্লাস করবেন, যখন আমরা ফটোশপে বা ইলাস্ট্রেটরে কোনো ডকুমেন্ট সেটআপ করি, ডকুমেন্ট সেটআপটা পুরোটাই ডিপেন্ড করে আমি কোন মিডিয়ার জন্য ডিজাইন করতেছি। আপনি যদি প্রিন্ট মিডিয়ার জন্য ডিজাইন করেন এক ধরনের ডকুমেন্ট সেটআপ হবে, আপনি যদি ইলেকট্রনিক মিডিয়ার জন্য ডিজাইন করেন সেক্ষেত্রে অন্যরকম সেটিং হবে। সো আপনি যদি দুটো আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনার জন্য ডকুমেন্ট সেটআপটা খুব ইজি হয়ে যাবে। ওকে, আমি একটা কথা বলবো। হ্যাঁ বলেন। আসলে আমরা এখানে যতগুলো স্টুডেন্ট আছি, আসলে অনেকে হয়তো বুঝেও নাই অথবা অনেকে বুঝছে। মানে আপনি যদি মানে কোনটা কি ডিজাইন, এটা যদি আমাদেরকে যাচাই করার জন্য আপনার স্ক্রিনে যদি যে কোনো 2-4-5টা ডিজাইন যদি আপনি রেখে যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, যে তাহলে হয়তো সম্ভবত ক্লিয়ার হয় সবার কাছে। আমি তো আপনাদের সরাসরি কোশ্চেনই করলাম, তারপরে অনেকে হয়তো আচ্ছা বুঝতে পারেন না কি সেটা বলেন। আচ্ছা বুঝতে পারেন না কে কে আমাকে একটু বলেন, ফ্রিলি বলেন, ফ্রিলি বলেন যে ইলেকট্রনিক মিডিয়া ডিজাইন বুঝতে পারেন না অথবা প্রিন্ট মিডিয়া ডিজাইন বুঝতে পারেন না। সবাই বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ সবাই তো বুঝতে পারছেন। ইয়েস হ্যাঁ ভাই বুঝতে পারছি। হ্যাঁ বুঝছি জি স্যার বুঝতে পারছি। বলেন ইয়েস বলেন অথবা মেসেজ দেন, ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। না বুঝতে পারার মতো কিছুই নাই, খুব ইজি বিষয়, কারণ আমি আপনাদের কাছ থেকে কোশ্চেনগুলো অ্যানসারগুলো নিছি। ওকে, তারপর আরেকবার ওভারভিউ করে দেই যে ডিজাইনটা আপনি প্রিন্ট করবেন, বাংলা কথায় আপনি যে ডিজাইনটা ধরতে পারবেন প্রিন্ট করার পর ওইটা হলো প্রিন্ট মিডিয়া ডিজাইন। প্রিন্ট করার পর ধরতে পারবেন না, কোনো ডিভাইসে থাকবে, ওইটা হলো ইলেকট্রনিক মিডিয়া ডিজাইন। আচ্ছা আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট কি আছে আমাদের?
ভাই আরেকবার বলেন, ভাই আরেকবার বলেন। কোনটা? আব্দুর রহিম কোনটা বলবো? প্রিন্ট মিডিয়া আর ইলেকট্রনিক মিডিয়া। প্রিন্ট মিডিয়া, যে ডিজাইনটা প্রিন্ট হবে, ডিজাইন করার পর যেটা প্রিন্ট করবেন ওটা হলো প্রিন্ট মিডিয়া ডিজাইন। যে ডিজাইনটা করার পর আপনি ইলেকট্রনিক ডিভাইসে পাবলিশ করবেন। সাপোজ আপনি একটা ওয়েব ব্যানার ডিজাইন করলেন, ওটা কোথায় পাবলিশ করবেন? অবশ্যই ওয়েবসাইটে বা কোনো মিডিয়াতে পাবলিশ করবেন, যেটা ইলেকট্রনিক মিডিয়াতে আমরা দেখব। সাপোজ আপনি ফেসবুক কভার ডিজাইন করবেন, ওটা কোথায় পাবলিশ করবেন? ইলেকট্রনিক মিডিয়াতে। ওটা ইলেকট্রনিক ডিজাইন। হ্যাঁ, ওইটা ইলেকট্রনিক মিডিয়া ডিজাইন। জি, ওকে ভাই। ওকে, এখানে অনেকেই কোশ্চেনে আনসার করছেন হলো মেসেজে। থ্যাংক ইউ। টি শার্ট ডিজাইন বলছেন, কেউ আইডি কার্ড। ওকে, আচ্ছা আমরা নেক্সট স্লাইডে চলে আসছি। একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন। হোয়াট ইজ প্রেজেন্টেশন? প্রেজেন্টেশনটা আমি কেন পড়াচ্ছি আমি বলতেছি, কারণ যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবেন তাদের জন্য গ্রাফিক ডিজাইনের যে ডিজাইনটা করবেন এটা প্রেজেন্টেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ হলো যখন আপনি একটা ডিজাইন করবেন, ওই ডিজাইনটা আপনাকে যেটা করতে হবে ক্লায়েন্টকে দেখাতে হবে। এখন আপনি যত ভালোভাবে প্রেজেন্টেশন করে দেখাতে পারবেন, আপনার ডিজাইনের তত ভালোভাবে বায়ার পছন্দ করবে বা খুব তাড়াতাড়ি পছন্দ করবে। ওকে, এখন আপনি অনেক সুন্দর একটা ডিজাইন করলেন, আপনার প্রেজেন্টেশন ভালো না, তখন কিন্তু বায়ারের ডিজাইনটা পছন্দ নাও করতে পারে। সো দেখেন এখানে প্রেজেন্টেশন মানে কি বলতেছে, এ প্রেজেন্টেশন ইজ দ্য প্রসেস অফ প্রেজেন্টিং এ টপিক টু অ্যান অডিয়েন্স। কি বলতেছে? প্রেজেন্টেশন হলো একটা প্রসেস যেখানে আপনি কি করবেন, অডিয়েন্সের কাছে কোনো টপিককে প্রেজেন্ট করবেন। এজ আমি এখন আপনাদের কি করতেছি, প্রেজেন্টেশন করতেছি বা একটা টপিক নিয়ে আলোচনা করতেছি, এটা কি প্রেজেন্টেশন। ওকে, means of communication that can be adapted to various speaking situation such as talking to a group, addressing meeting বা a team. সো কি করতেছে, কমিউনিকেশন ক্রিয়েট করবেন। আপনি কি করবেন, যখন কোন একটা নির্দিষ্ট বিষয়ের উপর যখন কথা বলতেছেন, ওই বিষয়টা যাতে অডিয়েন্স খুব ইজিলি বুঝতে পারে, এটার জন্য যেটা করতে হবে, আপনাকে কোন একটা বিষয়কে প্রেজেন্ট করতে হবে, খুব ভালোভাবে প্রেজেন্ট করতে হবে, ইনফরমেশন গুলো থ্রো করতে হবে। তো আমরা যখন প্রেজেন্টেশন করি বা প্রেজেন্টেশন কেন করব, ওকে, আমি গ্রাফিক ডিজাইনের কথাটা বাদ দিলাম, আমরা গ্রাফিক ডিজাইন ভুলে যাই। নর্মাল যে কোনো প্রেজেন্টেশন যখন আমি করি কেন করব, দেখেন নিচে কিছু টপিক আমি হাইলাইট করছি। হোয়াই প্রেজেন্টেশন ইজ ইম্পর্টেন্ট, প্রেজেন্টেশন কেন ইম্পর্টেন্ট। ইজি টু কমিউনিকেটেড এ গ্রুপ অফ পিপল অ্যাট দ্য সেম টাইম। আপনি যখন কোনো কিছু প্রেজেন্টেশন করবেন তখন কি হবে, খুব সহজে গ্রুপ অফ পিপলের কাছে একই টাইমে কমিউনিকেশন করতে পারবেন। ইজি টু কমিউনিকেট এ গ্রুপ অফ পিপল অ্যাট সেম টাইম মানে একই সময় আপনি কি করতেছেন, ইজি ওয়েতে গ্রুপ অফ পিপলের সাথে কানেক্ট হচ্ছেন, কমিউনিকেট করছেন। যেমন আমি আপনাদের সাথে এখন যে কমিউনিকেটটা করতেছি, একসাথে প্রায় 60+ পিপলের সাথে আমি এখন কমিউনিকেট করতেছি। ওকে, এটা হলো প্রেজেন্টেশনের গুরুত্ব বলতে পারেন, গুরুত্ব ইম্পর্টেন্ট। ওকে, তারপর যেটা আছে দেখেন, ইজি টু আন্ডারস্ট্যান্ড, খুব সহজে বুঝতে পারে যেন। প্রেজেন্টেশনটা এমন হতে হবে কি খুব সহজে যাতে বুঝতে পারে। তারপর কি বলতেছে, অ্যান্ড এ সিস্টেমেটিক ওয়ে টু রিপ্রেজেন্ট ইউর প্রেজেন্টেশন। আপনাকে কি করতে হবে, সিস্টেমেটিক ওয়েতে প্রেজেন্ট করতে হবে। ওকে, আপনি যে বিষয়টা বোঝাচ্ছেন এটা সিরিয়াল ভাবে আপনাকে বিষয়গুলো বোঝাতে হবে বা প্রেজেন্ট করতে হবে। ওকে, তবেই আপনার ডিজাইনটা বা আপনার টপিকটা বা যে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন ওটা খুব ইজিতে পাবলিক বুঝতে পারবে বা অডিয়েন্স বুঝতে পারবে। ওকে, তো ওই গ্রাফিক ডিজাইনের কথা দেখেন, যখন আমরা ডিজাইন করি বা গ্রাফিক ডিজাইন করি ওখানে একটা বিষয় আছে মকআপ প্রেজেন্টেশন। ওকে, যখন আপনারা ডিজাইন ক্লাসগুলো করবেন তখন বিষয়টা আপনারা ক্লিয়ার হবে। যখন আমরা সাপোজ একটা বিজনেস কার্ড ডিজাইন করি, ওটাকে আমরা যেটা করি মকআপ প্রেজেন্টেশন করে বায়ারকে দেখাই, অথবা আমরা একটা ইউআই ডিজাইন করি, স্যার সবাইকে মিউট করে দেন ভাই, সমস্যা হচ্ছে তো ভাই। এক্সকিউজ মি, অনেকে কথা বলতেছেন, সবাই একটু মিউট করলে ভালো হয়। আমি তো মিউট করে দেই, আপনারা আনমিউট করে ফেলেন, কি বলবো বলেন। আচ্ছা, কেউ আনমিউট করেন না প্রয়োজন ছাড়া, আমি যখন বলবো তখন আনমিউট করেন, ঠিক আছে। আচ্ছা, এই যে কথার মাঝখানে বা প্রেজেন্টেশন দেওয়ার মাঝখানে যখন ইন্টারেক্টিভ হয় তখন কিন্তু সমস্যা হয়, মানে ফ্লো হারাই ফেলি। আচ্ছা, কোথায় ছিলাম?
হ্যালো, প্রেজেন্টেশন নিয়ে কথা বলতেছিলেন। আচ্ছা, এই যে গ্রাফিক ডিজাইনের প্রেজেন্টেশনের বিষয়ে বলতেছিলাম, যখন আপনি একটা ডিজাইন করলেন বা সাপোজ একটা লোগো ডিজাইন করলেন, ওটা প্রিন্ট করলে কিরকম দেখাবে ওটা আপনি প্রিভিউটা প্রেজেন্টেশন করে বায়ারকে আগেই দেখাতে পারেন। সাপোজ একটা বিজনেস কার্ড করবেন বা ফ্লায়ার ডিজাইন করবেন, ওই ডিজাইনগুলো আমরা যেটা করি প্রেজেন্টেশনের মাধ্যমে বায়ারকে দেখাই যে তোমার ডিজাইনটা তুমি যদি প্রিন্ট করো বা পাবলিশ করো সেক্ষেত্রে এরকম দেখতে পারে। ওকে, আচ্ছা, যাই হোক, প্রেজেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট গ্রাফিক সবার জন্যই। আপনারা যখন ডিজাইনগুলো করবেন বা হ্যালো ভাই, চ্যালেঞ্জ করবেন, ভাই একটা কথা ছিল ভাই। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ জি বলেন। ভাই, আমার একটা কথা ছিল ভাই। কথাটা হচ্ছে ভাই, আমাদের এখানে যারা যারা আছে হয়তো বা এরকম কেউ আছে যারা জুম অ্যাপসটা ইউজার ইন্টারফেসটা বুঝে না ভাই। জুম অ্যাপসের ইউজার ইন্টারফেসটা যদি তাদেরকে বোঝানো হয় হয়তো বা ভাই আনমিউটটা কম হবে আমি মনে করি ভাই। আচ্ছা, জুম অ্যাপস ইন্টারফেস, আচ্ছা জুম অ্যাপস এর নিচে দিকে দেখেন একটা মাইক্রোফোনের অপশন আছে, ওটাকে ক্লিক করে আনমিউট করে দেবেন। ঠিক আছে, ওটাকে আমি যখন আনমিউট করব, সরি আমি যখন মিউট করে দেব তখন ওটার উপর ক্লিক করবেন না কেউ। ঠিক আছে, যারা ইউজ করতে পারেন না দেখবেন জুম অ্যাপস আপনি যে ইন্টারফেসটা দেখতেছেন এখন লেফট সাইডে কর্নারে দেখবেন মিউট নামে একটা অপশন লেখাই আছে, বা ওটাও যদি না বোঝেন দেখবেন মাইক্রোফোনের একটা আইকন আছে। ঠিক আছে, তো আমি যখন মিউট করে দেব তখন দেখবেন ওইটা ক্রস চিহ্ন আসবে। ওকে, যখন আমি বলবো কথা বলতে তখন আপনি আনমিউট করে কথা বলবেন। এটা ইজি বিষয়। আচ্ছা, যাই হোক, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন নিয়ে দুই ধরনের গ্রাফিক্স আছে, দেখেন টু টাইপস অফ গ্রাফিক্স, একটা হলো রাস্টার গ্রাফিক্স, একটা হলো ভেক্টর গ্রাফিক্স। ওকে, there are two types of computer graphics, raster graphics and vector graphics. ওকে, রাস্টার গ্রাফিক্স কি আর ভেক্টর গ্রাফিক্সটা কি? রাস্টার গ্রাফিক্সটা হলো যেখানে একাধিক পিক্সেল নিয়ে গঠিত হয়। রাস্টার গ্রাফিক্স আর কম্পোজড অফ পিক্সেল, যেটা আমরা সাপোজ আমরা যখন কি বলেন আমরা যখন কোনো ছবিকে জুম করি, ওকে, যখন কোনো ছবিকে বা ডিজাইন জুম করলে যেটা দেখবেন পিক্সেল গুলো দেখা যায়, খুব সহজে পিক্সেল গুলো দেখা যায়। পিক্সেল গুলো কিরকম হয়, এরকম হয়। ঠিক আছে, চার কোণা ঘর ঘর দেখা যায়। এটা ঝুম করলে যে ফেটে যায় এটাকে বলতেছি আমরা রাস্টার গ্রাফিক্স। ওকে, রাস্টার গ্রাফিক্স গুলো যেটা হয় একাধিক পিক্সেল নিয়ে ক্রিয়েট হয়। আচ্ছা, তারপর যেটা আছে ভেক্টর গ্রাফিক্স। ভেক্টর গ্রাফিক্স যেটা, এটা জুম করলে ফাটে না বা এটা জুম করলে পিক্সেল গুলো দেখা যায় না। ওকে, ভেক্টর গ্রাফিক্স আর কম্পোজড অফ পাথ, এইটা যেটা হয় এই কম্পোজটা নরমালি পাথ দ্বারা ক্রিয়েট হয়। এটা আমি যখন ইলাস্ট্রেটর ক্লাস নেব তখন আপনাদের বিষয়গুলো একেবারে ইন ডিটেইলস দেখাই দেব যে ভেক্টর গ্রাফিক্সটা আসলে কিভাবে কাজ করে। সাপোজ আপনি একটা লোগো ডিজাইন করবেন, ওটা অবশ্যই ভেক্টর গ্রাফিক্স হতে হবে, কারণ একটা লোগো ডিজাইন যখন আমি ছোট্ট একটা বিজনেস কার্ডে বসাবো ওই সেম লোগোটা কিন্তু আমি বড় বিলবোর্ডে বসাচ্ছি, তখন যদি ভেক্টর গ্রাফিক্স না হয় তখন কিন্তু এই কি হবে, ডিজাইনটা ফেটে যেতে পারে বা জুম করে পিক্সেলগুলো দেখা যেতে পারে। এই কারণে আমরা যেটা করি ভেক্টর গ্রাফিক্সে লোগো ডিজাইন বা যে বড় বড় ডিজাইন যেগুলো আছে নরমালি আমরা প্রিন্ট আইটেমের যে ডিজাইনগুলো আছে নরমালি আমরা ভেক্টর গ্রাফিক্সে করি। ওকে, আর রাস্টার গ্রাফিক্স যেটা বললাম যেটা জুম করলে আপনারা দেখবেন ফেটে যায়, এখানে এক্সাম্পল দেওয়া আছে দেখতে পারেন। ওকে, সো পিক্সেলটা কি এখানে দেখেন, গ্রাফিক্স রাস্টার গ্রাফিক্স আর কম্পোজড অফ পিক্সেল। আসলে পিক্সেলটা আসলে কি এটা আমাদের নেক্সট স্লাইডে আছে, এখন আমি বলতেছি দেখেন আবার একবার বলে দেই। রাস্টার গ্রাফিক্সটা হলো যেখানে একাধিক পিক্সেল থাকে, জুম করলে আপনি যেটা করতে পারবেন পিক্সেলগুলো দেখতে পারবেন। আর ভেক্টর গ্রাফিক্সটা হলো যেখানে পিক্সেল না সেখানে পাথ থাকে, পাথ বা লাইন বা ম্যাথমেটিক্যাল কিছু টার্ম আছে, ওই টার্মগুলো দিয়ে ভেক্টর গ্রাফিক্সগুলো ক্রিয়েট হয়। ওকে, সো মাথায় শুধু এইটুকু রাখেন, অনেক কিছু বললাম যে রাস্টার গ্রাফিক্স জুম করলে ফেটে যায় বা পিক্সেলগুলো দেখা যায়, ভেক্টর গ্রাফিক্স জুম করলে ফাটে না, আর কি এটা পাথ দিয়ে ক্রিয়েট হয়। পাথ মানে হলো লাইন। তারপর দেখেন যেটা আছে হোয়াট ইজ পিক্সেল। আচ্ছা, পিক্সেলের কথা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম রাস্টার গ্রাফিক্স আর কম্পোজড বাই পিক্সেল। পিক্সেলটা আসলে কি কেউ বলতে পারবেন? পিক্সেল কি? এনিওন?
আনমিউট করে বলেন, যে কোনো একজন বলেন। পিক্সেলটা মেইনলি হচ্ছে মানে ইমেজ, আমরা বলি না যে অ্যাটম যেমন হচ্ছে আপনার হচ্ছে মৌল যেটাকে বলি, এরকম পিক্সেল হচ্ছে আপনার পুরো একটা ইমেজটা ক্রিয়েট হয়, মানে পুরো ইমেজটা ক্রিয়েটের হয় যেই জিনিসটার মাধ্যমে সেটা এক একটা পিক্সেল কানেক্ট হয়ে তারপর হচ্ছে পুরো ইমেজটা ক্রিয়েট হয়। এনিওয়ান? আর কেউ? স্যার হ্যাঁ, হ্যালো ভাই। পিক্সেল বলতে ক্ষুদ্র ক্ষুদ্র কণা বোঝায় তো ভাই। এলিমেন্ট, তারপর অ্যাড্রেসেবল এলিমেন্ট। ভাই বলতে পারবো? হ্যাঁ বলেন বলেন। এলিমেন্ট ভাই পিক্সেল হচ্ছে একটা মাধ্যম, যে মাধ্যমে একটা পিকচার যখন আমরা খুলি, একটা পিকচারের ভিতরে একটা 1000টা বক্স থাকে, ওই বক্স গুলোর ভিতরে কালার শেডিং সবকিছু একসাথে কম্বিনেশন করে একটা পিকচার তৈরি হয়। তো ছোট ছোট যে বক্স গুলো আছে এগুলো হচ্ছে পিক্সেল, ওগুলা পিক্সেল পার ইঞ্চে থাকে। যদি সম্পূর্ণটাকে চিন্তা করে তাহলে পিক্সেলটা তৈরি হয়, ওগুলো সবকিছুর কম্বিনেশন। ওকে, থ্যাংক ইউ জেনিমিশা। তারপর নেক্সট আর কে বলবেন? এনিওয়ান? ফিজিক্যাল পয়েন্ট। জি খালিদ মাহমুদ বলুন। ফিজিক্যাল পয়েন্ট ফিজিক্যাল পয়েন্ট বলতে বুঝলাম না। এলিমেন্ট, এক একটা জায়গা দখল করে, যেটা এলিমেন্ট ফিজিক্যাল এলিমেন্ট, ছোট ছোট জায়গায় দখল করে যেসব বস্তু, এটা অ্যাড্রেসেবল এলিমেন্ট। ওকে, এটা হচ্ছে ডিজিটাল ইমেজ বা ছবি প্রাণ বোঝা যায় আর কি। আচ্ছা, তারপর পিক্সেলটা হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, অর্থাৎ একটা ইমেজের রেজুলেশন, যেটা ছবিটাকে কতটা স্মুথ এবং কতটা সুন্দর রাখে, এটাই। ওকে, আচ্ছা আমি একটু বলি, দেখেন আপনারা যে অ্যান্সারগুলো দিচ্ছেন ম্যাক্সিমামই রাইট বলছেন, আমি ওইগুলাই বলবো এখন, ঠিক আছে? পিক্সেল হলো ইমেজের ক্ষুদ্রতম একক। যে কোনো কিছু একটা একক থাকে না, রাইট? পিক্সেল হলো ডিজিটাল ইমেজের ক্ষুদ্রতম একক। ওকে, ডিজিটাল ইমেজের ক্ষুদ্রতম একককে আমরা বলতেছি পিক্সেল। ওকে, পিক্সেল দিয়ে কি করে? যখন আমরা একটা ইমেজকে জুম করি, আপনার ফোনে দেখবেন যখন আমি ইমেজটাকে যখন যে কোনো ইমেজকে যদি জুম করি, এক পর্যায়ে দেখা যায় পিক্সেলগুলো দেখা যায়। ওকে, জুম করার পরে যেটা হয়, পিক্সেলগুলো আমরা দেখতে পাই, চার কোনাগুলো। ওই দেখবেন একটা পিক্সেলের এক পিক্সেল এক কালার, অন্য পিক্সেল অন্য কালার, ঠিক আছে? ওরকম হাজার হাজার পিক্সেল একসাথে অ্যাড হয়ে একটা ইমেজ ক্রিয়েট করে। ওকে, মানে একাধিক পিক্সেল দিয়ে একটা ইমেজ ক্রিয়েট হয়। ওকে, ইমেজের ক্ষুদ্রতম অংশকে আমরা বলতেছি পিক্সেল। ওকে, তারপর নেক্সট যেটা আছে যে হোয়াট ইজ রেজুলেশন। রেজুলেশন কি? এখন আমাকে আপনারা বলেন, আচ্ছা ক্লাসে যারা চুপচাপ বসে আছেন বা দেখতেছেন তারা একটু কোশ্চেনে অ্যান্সারটা দেন, রেজুলেশন কি, বা আপনারা রেজুলেশন বলতে কি বোঝেন? যে কোনো কিছু বলতে পারেন। যারা একেবারে কথাই বলেন না এই পর্যন্ত তারা অ্যান্সার দেন। যারা এই পর্যন্ত বলছেন তারা একটুই করেন। যারা ক্লাসে আছেন বা চুপচাপ বসে বসে শুনতেছেন বা দেখতেছেন তারা একটু কথা বলেন যে রেজুলেশন বলতে কি বোঝেন। রাফি বলছে ইমেজের সাইজ। ওকে, তারপর হ্যালো, আমি বলবো। হ্যাঁ বলেন। রেজুলেশনটা হচ্ছে মূলত একটা ছবির হচ্ছে যে সাইজটা আমরা উল্লেখ করি, তো মূলত রেজুলেশন সাইজ ম্যাটার করে। সাইজ ম্যাটার করে বুঝলাম। রেজুলেশন বলতে বোঝায় যে ছবির যতগুলো পিক্সেল আছে সবগুলো একত্রে একটা রেজুলেশন বলে। ওকে, তারপর রেজুলেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে একটা ইমেজের ভিতরে, মানে ইমেজের সাইজটা কতটুকু হবে, মানে এটাতে যত বেশি পিক্সেল রেজুলেশনটা তত বেশি। এটা একটা মেজারমেন্ট আর কি রেজুলেশনটা, যে যত বেশি পিক্সেল হবে তত রেজুলেশন আসবে।
আচ্ছা, তানজিলা হোসেন বলছেন যেরকম ইঞ্চিতে মেজার করি সেরকম পিক্সেলও একটা মেজারমেন্টের নাম। ওকে, থ্যাংক ইউ। তারপর রাশেদুল বলছেন ডিজিটাল ইমেজের ক্ষুদ্র পিক্সেল। ক্ষুদ্র পিক্সেল কিন্তু আমরা পিক্সেলই বলি, ওটা তো রেজুলেশন না। আচ্ছা, আমি একটু বলি, আপনারা নরমালি অনেকেই রাইট অ্যান্সার দিচ্ছেন। রেজুলেশনটা আসলে কি আমি একটু আপনারা যে সহজ ভাষায় বুঝতে চান, আমরা নর্মাল ফোন দিয়ে যে ছবিগুলো তুলি আর ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলি। ওকে, ফোনের ছবিগুলো যে তুললে বা কম মেগাপিক্সেলের ছবি তুললে যেটা হয়, ছবি ফেটে যায়, জুম করলে এক পর্যায়ে ফেটে যায়। আবার আমরা যখন ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলি তখন যেটা হয়, অনেক জুম করার পরেও ফাটে না, ঠিক বা অনেক জুম করে একেবারে বেশি জুম করলে ফাটে। এর কারণটা কি? কারণ হলো যখন আমরা কম মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে বা ফোন দিয়ে যখন ছবি তুলি তখন যেটা হয়, ওই ইমেজে পিক্সেল সংখ্যা কম থাকে। ওকে, পিক্সেল সংখ্যা কম থাকে মানে রেজুলেশন কম থাকে। রেজুলেশন কম হলে যেটা হয়, ইমেজের জুম করলে খুব সহজেই ফেটে যায়। আর রেজুলেশন বেশি দিলে বেশি করলে রেজুলেশন বেশি থাকলে কি হয়, ইমেজের কোয়ালিটি ভালো হয়, দেখতে ভালো লাগে, মানে পিক্সেল গুলো ওখানে বেশি থাকে। এখন এখানে যদি আমি ম্যাথমেটিক্যাল টার্মে বলি বা সাইজের কথা বলছেন, অনেকে মেজারমেন্টের কথা বলছেন, রাইট? সেক্ষেত্রে দেখেন এখানে একটা ছোট্ট একটা টেক্সট লেখা আছে, পিপিআই মানে পিক্সেল পার ইঞ্চ। রেজুলেশন মিন্স পিক্সেল পার ইঞ্চ। সো আপনার একটা ইমেজের পার ইঞ্চিতে যে পরিমাণ পিক্সেল থাকবে তা হলো ওই ইমেজের রেজুলেশন। ক্লিয়ার সবাই? প্রতি ইঞ্চিতে যে পরিমাণ পিক্সেল থাকবে তা হলো ওই ইমেজের রেজুলেশন। ওকে, আপনার ইমেজটা হতে পারে 100 ইঞ্চি। আচ্ছা, আমি আবার বলি, দেখেন আপনার ইমেজটা হতে পারে 100 ইঞ্চি, হতে পারে 200 ইঞ্চি, হতে পারে 10 ইঞ্চি। আমার 100, 200, 10 কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নাই। আমি চিন্তা করব ওই ইমেজের 1 ইঞ্চিতে কি পরিমাণ পিক্সেল আছে। 1 ইঞ্চিতে যে পরিমাণ পিক্সেল থাকবে তা হলো ওই ইমেজের রেজুলেশন। পিপিআই মানে পিক্সেল পার ইঞ্চ। ওকে, আচ্ছা, তারপর আমরা চলে যাই আমাদের হট টপিকে বা মেইন টপিকে, যে বেসিক প্রিন্সিপাল অফ গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনের কিছু প্রিন্সিপাল আছে। ওকে, আমরা যখন ডিজাইন করি, ডিজাইনে কিছু আমরা প্রিন্সিপাল মেনটেন করে দেন আমরা ডিজাইনগুলো করি। সো আপনি যখন ডিজাইন করবেন তখন আপনাকেও যেটা করতে হবে এই বিষয়গুলো মাথায় রেখে ডিজাইন করতে হবে। ওকে, সো দেখেন বেসিক প্রিন্সিপাল অফ গ্রাফিক ডিজাইনে ফার্স্ট যেটা আছে ব্যালেন্স। ব্যালেন্সটা আসলে কি? আচ্ছা, ব্যালেন্স এখানে কি বলতেছে? ব্যালেন্স প্রোভাইড দ্য স্টেবিলিটি এন্ড স্ট্রাকচার টু বি এ ডিজাইন এদার থ্রো সিস্টেম এ টেনশন অফ এলিমেন্টস। ওকে, ব্যালেন্স কি করে? ভারসাম্য রক্ষা করে। একটা ডিজাইনে যখন আপনি কোনো এলিমেন্ট ইউজ করবেন তখন ওই এলিমেন্টগুলোর ভিতরে আপনাকে যেটা করতে হবে, ব্যালেন্স করতে হবে। ওকে, ব্যালেন্স নরমালি 3 ধরনের হয়ে থাকে। ভারসাম্য যখন আমরা করি ব্যালেন্স ডিজাইনে নরমালি 3 ধরনের ব্যালেন্স আমরা দেখে থাকি। ওকে, বা পেয়ে থাকি। 3 ধরনের 3 টাইপস অফ ব্যালেন্স আছে এখানে। ফার্স্ট যেটা আছে সিমেট্রিক্যাল ব্যালেন্স, তারপর যেটা আছে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স, তারপর যেটা আছে সেটা হলো রেডিয়াল সিমেট্রিক্যাল ব্যালেন্স। আমরা নেক্সট স্লাইডে যাই, ওখানে এক্সাম্পল আছে, ওটা দেখলে বুঝতে পারবেন যে তিনটা যে ব্যালেন্সের নাম বললাম তিনটা আসলে কিভাবে কাজ করে। ফার্স্ট যেটা আছে দেখেন ব্যালেন্স সিমেট্রিক্যালি। সাপোজ আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, ঠিক আছে? আয়নার ভিতরে যে আপনাকে দেখা যাচ্ছে, এই যে আপনার সেম যে জিনিসটা দেখা যাচ্ছে, আপনি যেরকম আয়নার সামনে আপনার ওরকমই দেখা যাচ্ছে, এই যে একটা ব্যালেন্স না, যে সেম জিনিস রিফ্লেক্ট হচ্ছে, এইটাই হলো কি সিমেট্রিক্যাল ব্যালেন্স। ওকে, এখানে দেখেন আমার সার্কেল গুলা দিয়ে দেখানো হয়েছে এখানে, যে একটা সার্কেল আছে, পরবর্তী সেম সার্কেল গুলা এখানে কি হচ্ছে, রিপিট হচ্ছে সেম সাইজে, এটাকে বলতেছি আমরা সিমেট্রিক্যাল ব্যালেন্স। আপনি যখন ডিজাইন করবেন, ডিজাইনে যখন এরকম সেম জিনিস কি করবেন, রিফ্লেক্ট করবেন বা পরবর্তীতে কপি করে বসাবেন, এটাকে বলতেছি আমরা সিমেট্রিক্যাল ব্যালেন্স। তারপর যেটা আছে ব্যালেন্স অ্যাসিমেট্রিক্যাল, যেটা হলো অপোজিট। সাপোজ আপনার এখানে সার্কেল একটা বড় আছে আর একটা কি ছোট আছে, রাইট? এই যে বিপরীত যেটা আছে না, যে বড় ছোট, এটাকে বলতেছি আমরা অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। ওকে, দেন
রাইটে যেটা আছে সেটা হলো রেডিয়াল সিমেট্রিক্যাল ব্যালেন্স, যেটা হলো যে কোনো এলিমেন্টকে বা কোনো অবজেক্ট বা শেপকে যখন আপনি সার্কেল ভাবে ঘোরাবেন বা সার্কেল ভাবে ওটাকে প্লেসমেন্ট করবেন, তখন ওটাকে আমরা বলতেছি রেডিয়াল সিমেট্রিক্যাল ব্যালেন্স। আচ্ছা, এছাড়াও আরেকটা ব্যালেন্স আছে যেটা হলো মাল্টি ব্যালেন্স, যেটাকে বলা হয় যে সাপোজ এখানে মাল্টি ব্যালেন্স যেটা আছে এটা এখানে নাই, আমি একটু বলি। দেখেন ওটা হলো, দেখেন এখানে যে আমার সার্কেল গুলো আছে, সাপোজ এটা হলো বললাম রেডিয়াল সিমেট্রিক্যাল ব্যালেন্স, যেটা কি হবে অবজেক্ট গুলো আমার সার্কেল আকারে থাকবে। এখন সাপোজ আমি সার্কেল আকারে রাখলাম, রাখার পর আমি এখানে একটা অবজেক্টকে বড় করে দিলাম। ওকে, একটা অবজেক্ট কি করলাম, বড় করে দিলাম, একটাকে আমি ছোট করে দিলাম, তখন কি হবে আমার মাল্টি ব্যালেন্স হয়ে যাবে। যে এখানে আমার কি আছে, অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সও আছে, রেডিয়াল সিমেট্রিক্যাল ব্যালেন্সও আছে। সো একটা ডিজাইনে দুই ধরনের ব্যালেন্সও থাকতে পারে। ওকে, আচ্ছা, তারপর আমরা চলে যাব নেক্সট প্রিন্সিপালে, যে কন্ট্রাস্ট। বেসিক প্রিন্সিপাল অফ গ্রাফিক ডিজাইনের সেকেন্ড যে টপিকটা আমি এখানে রাখছি, কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট আসলে কি, এটা আপনাদের এটা হয়তো অনেকেই দেখেন বা বুঝতে পারেন না। কন্ট্রাস্টটা হলো, দেখেন এখানে কি বলতেছে, কন্ট্রাস্ট ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে টু ক্রিয়েট ইম্প্রেসিভ এন্ড ইম্প্যাক্ট উইথ ইউর ডিজাইন। কন্ট্রাস্ট কি করে, একটা ইফেক্টিভ ওয়েতে আপনার ডিজাইনকে শক্তিশালী করে ফেলে, পাওয়ারফুল করে। পাওয়ারফুলটা কিরকম, কন্ট্রাস্টটা যদি আরেকটু বলি, দেখেন কন্ট্রাস্টটা হলো দুইটা অবজেক্টের ভিতর, অপোজিট অবজেক্টের ভিতর পার্থক্য ক্রিয়েট করে। ওকে, দেখেন নেক্সটে কি লেখা আছে, contrast is created when two elements are total opposite, for example big small, classic, তারপর বলছে থিং মানে চিকন মোটা, তারপর বলতেছে গরম ঠান্ডা, আবার বলতেছে ডার্ক লাইট, স্মুথ হাফ টেক্সচার, মানে বিপরীত কিছু। ওকে, কারণ হলো কন্ট্রাস্টটা হলো পার্থক্য ক্রিয়েট করে। আমি আবারও বলতেছি যে সাপোজ এখানে দেখেন হোয়াইটের উপর কি আছে, ব্ল্যাক কালার আছে, যে জন্য আমি স্পষ্টভাবে বুঝতে পারতেছি যে হোয়াইটের ভিতরে কি আছে, ব্ল্যাক কালার আছে। এই যে হোয়াইট আর ব্ল্যাকের যে পার্থক্যটা যে বুঝতে পারতেছি, এটা হলো কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট যে শুধু কালারের ভিতর হয় এরকম না, কন্ট্রাস্ট যেটা হতে পারে বিভিন্ন অবজেক্টের ভিতর কন্ট্রাস্ট হতে পারে। ওকে, সাইজের ভিতর কন্ট্রাস্ট হতে পারে, ঠিক আছে, কালার ডার্ক লাইটের ভিতর কন্ট্রাস্ট হতে পারে, চিকন মোটার ভিতর কন্ট্রাস্ট হতে পারে। ওকে, মানে টেক্সচার হরিজন্টাল ভার্টিক্যাল, মানে একটা অবজেক্ট হয়তো ভার্টিক্যালি আছে আর একটা অবজেক্ট হরিজন্টালি আছে, এই যে পার্থক্য যেটা, এটাকে আমরা বলতেছি কন্ট্রাস্ট। এখন এখানে একটা বিষয় একটু ইমাজিন করেন, এখানে দেখেন হোয়াইট কালার উপর ব্ল্যাক কালার আছে। ওকে, এখন দেখেন আপনি যদি ব্ল্যাক একটু হালকা ব্ল্যাকের উপর ব্ল্যাক কালারটা রাখতেন, তখন কি এটা ফুটতো বা বুঝতে পারতাম আমরা? বুঝতে পারতাম না। কারণ হলো তখন এটা কন্ট্রাস্ট থাকতো না। যখন এখানে দেখেন হোয়াইট কালার উপর একটা ব্ল্যাক কালার রাখা হয়েছে বা একটা সার্কেল রাখা হয়েছে, তখন আমি ইজিলি বুঝতে পারতেছি এখানে একটা ব্ল্যাক সার্কেল আছে। তো যখন আপনি ডিজাইন করবেন, ডিজাইনে কন্ট্রাস্ট ক্রিয়েট করতে হবে। আমি যদি কন্ট্রাস্ট একটু ভালোভাবে বোঝাতে চাই, আমি এখন ইলাস্ট্রেটরে চলে যাব। এখানে দেখেন সাপোজ আমি কন্ট্রাস্ট একটু আপনাদের এক্সপ্লেন করি। সাপোজ এখানে হোয়াইট কালার আছে, ঠিক আছে, এখানে আমার রেড কালার আছে। এখন আমি রেড কালারের উপর হোয়াইট কালারটা কেন দিছি, যাতে বিষয়টা ফুটে বা আমি পার্থক্যটা বুঝতে পারি। যখন আমার পার্থক্য ক্রিয়েট হবে, তখন যেটা হবে বিষয়টা হাইলাইট হবে। সাপোজ এখানে হোয়াইট কালার যদি আমি না দিয়ে যদি দিতাম, সাপোজ এখানে আমি একটা লাল শেড দিলাম, এখন কি এখানে কন্ট্রাস্ট ক্রিয়েট হলো? এখন কি লেখাটা বোঝা যাচ্ছে? রেসপন্স করেন, আনমিউট করেন। একটু তো হয়ে গেছে। বোঝা যাচ্ছে না স্যার, বোঝা যাচ্ছে না, এখন তো বোঝা যাচ্ছে না, একটু বোঝা যাচ্ছে না, কারণ কি এখানে কন্ট্রাস্ট নাই। তারপর আরেকটা বিষয় বলি, সাপোজ আমি হোয়াইট দিলাম। এখন আরেকটা বিষয় দেখেন, এখানে এই লেখার সাথে এই লেখাটা কন্ট্রাস্ট আছে। কিরকম? সাপোজ এই লেখাটা অনেক বড়, এই টার্মটা অনেক বড়, এই টার্মটা ছোট, এটার সাথে কি হয়েছে? কন্ট্রাস্ট হয়েছে। ওকে, সাপোজ এখানে যে শেপটা ইউজ হয়েছে বা এখানে যে টেক্সটটা ইউজ হয়েছে, এটা কি অনেক বড় না? সেম দেখেন, এটা অনেক ছোট। তার মানে আমি কি বুঝতে পারতেছি, যখন আমি বড় লেখাটা বুঝতে পারতেছি, তখন আমি বুঝতে পারতেছি এই লেখাটা অনেক পাওয়ারফুল বা এই লেখাটার গুরুত্ব এটার থেকে বেশি। ঠিক আছে, নিচে লেখাটার থেকে আমার ইম্পর্টেন্সই এই লেখাটার বেশি। সো যখন আপনি কন্ট্রাস্ট ইউজ করবেন ডিজাইনে বা পার্থক্য ক্রিয়েট করবেন, তখনই আপনার ডিজাইনটা আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে বা নির্দিষ্ট মেসেজটা আপনি ক্লায়েন্টের কাছে বা অডিয়েন্সের কাছে খুব সহজে পৌঁছাতে পারবেন। ক্লিয়ার?
আচ্ছা জি ভাই ক্লিয়ার। আচ্ছা যখন আমরা ডিজাইন করব বা ডিজাইন রিয়েল ডিজাইন আপনাদের যখন দেখানো হবে বা প্র্যাকটিস করানো হবে তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে এখন যদি 3 কল বিষয়গুলো একটু মাথায় গেঁথে নেন অথবা নোট করে নেন তাহলে বুঝতে পারবেন। এখন এখানে দেখেন হায়ারেসি, হায়ারেসিটা আসলে কি ডিজাইনের, এখানে কি বলতেছে দিস মেথড দি মেথড কম্বাইন্স টু অ্যাসপেক্ট রেশিও দ্য ডোমেইনস এন্ড পিরিয়ডিক গিভিং এক্সট্রা ওয়াইড কন্টেন্ট। আচ্ছা এখানে যাই বলুক আমি আপনাদের বলি দেখেন হায়ারেসিটা হলো, আচ্ছা আমি ডিজাইনে যাই তাহলে বুঝতে পারবেন, এক্সাম্পল দিয়ে বোঝালে খুব ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা হায়ারেসি কি, এখানে হায়ারেসি হলো যেই টপিকটাকে আপনি বেশি হাইলাইট করবেন। আমি মেইন ডিজাইনে যাই, ওকে এখানে হায়ারেসি বিষয়টা হলো যে টপিকটাকে আপনি সবচেয়ে বেশি হাইলাইট করবেন বা অডিয়েন্সের চোখ বা আমাদের আই ক্যাচিং যেটা হবে এই ডিজাইনে সবচেয়ে সবার আগে চোখ কোথায় যাচ্ছে আমাদের, হয়তো এই ইমেজে যাচ্ছে, এখানে যাচ্ছে, 6 মাস ইন্টেনসিভ এখানে যাচ্ছে, অথবা চমকবার ছবিতে যাচ্ছে। এই যে এখানে একটা সাবজেক্টের উপর বা একটা এলিমেন্টের উপর আমার সবার আগে যে চোখটা যেখানে যাচ্ছে বা আমি যেটা দেখতেছি বা যেটাকে আমি বোঝার চেষ্টা করতেছি ওটাকে আমরা বলতেছি ডিজাইনের হায়ারেসি। আমাদের স্লাইডে যাই, এখানে দেখবেন হায়ারেসি করার জন্য বা ডিজাইনের হায়ারেসিটা আনার জন্য কি করতে হয়। এখানে ফার্স্ট যে টপিকটা আছে লিখছে দেখেন হাইলাইটিং দ্যাট টাইটেল ইউজিং লার্জ অর বোল্ড ফন্ট। আপনি যদি কোনো একটা কি বলে টাইটেলকে হাইলাইট করতে চান ওটাকে কি করতে পারেন, বড় করতে পারেন এবং অর মোটা করতে পারেন। ওকে ডিজাইনের হায়ারেসি কি বলতেছে, আপনি যদি কোনো একটা টপিককে অন্য একটা টপিক থেকে আলাদা করতে চান বা ডিফারেন্ট করতে চান সেক্ষেত্রে আপনি কি করতে পারেন টাইটেলটাকে লার্জ মানে বড় আর বোল্ড করতে পারেন, যেটা আমাদের এই ডিজাইনের এই ক্ষেত্রে হয়েছে। এখানে দেখেন এটা কি অন্য পেজগুলো থেকে কি বড় আছে প্লাস বোল্ডও আছে। ওকে দেন আরেকটা বিষয় দেখি নেক্সট কি আছে, তারপর কি বলতেছে প্লেসিং দ্য কি মেসেজ, কি বলতেছে কি মেসেজ এট এ হায়ার লেভেল দেন আদার এলিমেন্ট। কি বলতেছে আপনার কি মেসেজটা কি হবে হাই লেভেল মানে অন্য যে এলিমেন্টগুলো থাকবে ওই এলিমেন্টগুলো থেকে আপনার কি মেসেজটা হাই লেভেলে থাকবে বা কি বলো এটাকে ফোকাসে থাকবে। ওকে সো আমাকে এখানে কি মেসেজটা কোনটা এই ডিজাইনে 6 মান্থ ইন্টার্নশিপ এটা হলো ডিজাইনের হায়ারেসি, এটা আমাদের কি মেসেজ, এটাকে কি করছি আমি অন্য এলিমেন্টগুলো থেকে ডিফারেন্ট ভাবে একটু বড় করে প্রেজেন্ট করছি। আচ্ছা নেক্সট কি বলতেছে অ্যাডিং শেপ টু ফ্রেম দা ফোকাল ভিউ। আপনি কি করতে পারেন ওই টেক্সটের নিচে শেপ ইউজ করতে পারেন, ঠিক আছে আপনি শেপ ইউজ করতে পারেন। ফোকাল ভিউ বা যেখানে আপনি ফোকাল ভিউ রাখতে চান ওখানে কি করতে পারবেন ওই টেক্সটের নিচে বা ওখানে শেপ ইউজ করতে পারেন। সাপোজ এখানে একটা ডিজাইনে যদি নর্মাল লেখা থাকে সেই লেখাটা যদি নর্মাল সাপোজ এখানে হায়ারেসি এই লেখাটা আছে আমি এটাকে আরেকটু হাইলাইট করতে চাই তখন কি করব আমি এটা নিচে একটা শেপ ইউজ করতে পারি। ওকে যখন আমি শেপ ইউজ করব তখন কি হবে বাকিগুলো লেখা থেকে কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যাবে, তখন এটা কি হবে হায়ারেসি ক্রিয়েট করবে। আচ্ছা লাস্ট কি বলতেছে ইমপ্লিমেন্টিং ডিনাইড আউট আ কালারফুল ভিজুয়াল। কি বলছে আপনি কি করবেন এখানে কালারফুলের ভিজুয়ালটা নিয়ে আসতে পারেন। ওকে ডিটেল এবং কালারফুল ভিজুয়াল আমি এখানে যেটা করছি দেখেন এই ডিজাইনটায় কালারফুল এবং ইন ডিটেল যেটা বোঝানোর কথা ওটা আমি এই সেক্টরটুকে বোঝানোর চেষ্টা করছি। ওকে সো ডিজাইনে আপনাকে হায়ারেসি থাকতে হবে। এখন যদি সবটুকু এরকমই হয় দেখেন আমি এখানে আগে যেটা করছি এই ডিজাইনে কোনো হায়ারেসি তেমন কোনো হায়ারেসি নাই, কোনো কি মেসেজ কিন্তু এখানে আমি বুঝতে পারছি না ওইভাবে আমি কানেক্ট করতে পারতেছি না, যেটা হয়তো আমার ফাইনাল ডিজাইনে কি মেসেজটাকে আমি কানেক্ট করছি। ওকে সো আপনি যখন ডিজাইন করবেন ডিজাইনের এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা আমি হাইলাইট কিছু एग्जांपल দেখি স্লাইডে আমি কিছু एग्जांपल রাখছি। এখন আমাকে বলবেন এখানে দুইটা ইমেজ আছে সাপোজ ফার্স্ট ইমেজ যেটা আছে এই ইমেজের হাইরেসিটা কোথায়, ওকে বা কোন অবজেক্টটাকে হাইরেসি করা হয়েছে। আমি যাকে কোশ্চেন করব সে आंसर দেবেন। আচ্ছা কে आंसर দেবেন দেখে নেই। আচ্ছা মিথিলা খাতুন আপনি কি শুনতে পাচ্ছেন? মিথিলা খাতুন মির গোলাম মাসুদ আনমিউট করেন।
আনমিউট করে কথা বলেন, কথা বলে অ্যান্সার দেন। হ্যালো, মিথিলা খাতুন, মিল গোলাম মাসুদ, তারপর পায়েল একে। আচ্ছা, আপনারা তিনজনের ভিতর যে কোনো একজন অ্যান্সার দেন। যাদের নাম বললাম যে কোনো একজন অ্যান্সার দেন, আমাকে বলেন এই ইমেজের মানে কোন অবজেক্টটা হাইলাইট বা কোন অবজেক্টটা হাইলাইট হচ্ছে, বা কোথায় মানে এখান থেকে এটা হলো বিফোর, এটা আফটার, পার্থক্যটা কি, বা হাইলাইট না থাকলে কি প্রবলেম হতে পারে। যে কোনো একজন অ্যান্সার দেন, কুইক। কেউ কি শুনতে পাচ্ছেন না? জায়গায় বিফোর আফটার প্রথম ইমেজটার ক্ষেত্রে যে ডলফিন মাছটা এটা আর কি বড় করা হয়েছে পূর্বেরটার থেকে, পরেরটা বড় করে দেওয়া হয়েছে, এটা একটা হায়ারিস হয়েছে এই জায়গায়। আর দ্বিতীয় ইমেজটা হচ্ছে যে জেন স্মিথ আছে, ওই জায়গায় জেন স্মিথটাকে হাইলাইট করা হয়েছে, এটা হচ্ছে হায়ারিস হয়েছে এই জায়গায়। এখন এখানে দেখেন আমি একটু বলি, রাইট, থ্যাংক ইউ আপনাকে। এখানে দেখেন বিফোর যে ইমেজটা আছে এখানে কিন্তু এটা একটা ইমেজ, এখানে দুইটা অবজেক্ট আছে, এখানে ম্যান আর হলো কি ডলফিন, দুইটা বিষয় আছে বা দুইটা সাবজেক্ট এখানে আছে, দুইটা সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি। বাট আমি যখন একটা ডিজাইনে হাইলাইট ক্রিয়েট করব বা কোনো একটা নির্দিষ্ট টপিককে হাইলাইট করতে যাব, অবশ্যই আমাকে এটা কি করতে হবে, ওই যে আমার তিনটা টপিক পড়ে আসলাম না এখানে চারটা, হয়তো এটাকে বড় করব, নাহলে মোটা করব, নাহলে নিচে শেপ ইউজ করব, যে কোনো একটা প্রসেস ফলো করতে হবে। সাপোজ এখানে কি প্রসেসটা ফলো করা হয়েছে, এখানে দেখেন ডলফিন আর যেটা সাইজ 7, আমি যখন হাইলাইট ক্রিয়েট করতেছি ডিজাইনে, তখন কি হচ্ছে আমার ডলফিনটা হাইলাইট হচ্ছে। তখন আমি যখন এই ইমেজটা দেখতেছি সবার আগে আমার কি হচ্ছে, এই ডলফিনের উপর আমার চোখটা যাচ্ছে, বা আমি ডলফিনটাকে সবার আগে দেখতে পাচ্ছি। ওকে, এইটাই হলো ডিজাইনের হাইলাইট। আচ্ছা, নেক্সট ইমেজে কি আছে এখানে দেখেন, ফার্স্ট বিফোরে যেটা আছে যে এখানে নাম লেখা আছে, ইমেজ আছে, নাম লেখা আছে, আর টপিক গুলো আছে। সাপোজ ইমেজ, তারপর কি লেখা আছে, জন স্মিথ, তারপর ডিটেলস লেখা আছে। বাট এখানে কিন্তু তেমন একটা হাইরেসি নাই। হাইরেসি যদি আমি এই বিফোর ইমেজে বলতে চাই, এখানে হাইরেসি বলতে আমি নর্মালি যেটা বুঝতে পারতেছি, এই বিফোর ইমেজে ইমেজটা হাইরেসি, ওকে। বাট আমার নামটা কিন্তু ক্লিয়ার না। আমি যদি নামটাকে আরো হাইলাইট করতে চাই, এটাকে কি করতে পারি, আমি বড় করতে পারি, মোটা করতে পারি, প্লাস এখানে কি করছে, কালার ভেরিয়েশন নিয়ে আসছে, যেই টপিকগুলো আমরা আগে পড়ে আসছি, সেম কাজ। ওকে, সো আপনি যখন ডিজাইন করবেন, ডিজাইন করার সময় এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে, প্রিন্সিপাল গুলো, যে আমি কোন টপিকটাকে বা কোন এলিমেন্টটাকে আমি কি করতেছি, হাইলাইট করতেছি। ওকে, আচ্ছা, সবাই কি হাইরেসির বিষয়টা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ আমি ক্লিয়ার। সবাই ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ওকে, জি ভাই। শিওর। ওকে, থ্যাংক ইউ। তারপর আমরা চলে যাব নেক্সট কি আছে দেখি আমাদের। রিদম, তাল। রিদম তো আমরা নর্মালি গানে শুনে থাকি নাকি, ডিজাইনে কিন্তু তাল আছে, রিদম আছে। কি বলতেছে, রিদম brings the together different element to create a more organized and the consistent look. Repetition of the certain elements such as logos, colors can help make a brand easily organization, recognizable and strange in overlook. আচ্ছা, যাই বলুক, রিদমটা আসলে কি, রিদমটা তাল। আমরা গানে কি তাল খুঁজি না? এখানে গান পারেন কে কে? আচ্ছা, যাই হোক, গানে যে বিষয় আমরা সা রে গা মা বলি না, এটা ভাই আমি পারি। আচ্ছা, যাই হোক, গান আমি তেমন একটা পারি না। যাই হোক, আমি কি জি এক্সাম্পল, ভাই। সা রে গা মা যখন আমরা গাই বা কোনো গান শুনি, প্রত্যেকটা গানে নির্দিষ্ট একটা টোন থাকে। ওকে, যখন ওই টোনে গাওয়া হয় বা একটা তালে গাওয়া হয়, সেম জিনিসটাকে বারবার রিপিট করা হয়, সেম সুরটাকে, তখন ওইটাকে আমরা রিদম বলি। ডিজাইনও আপনাকে কি করতে হবে, রিদম ক্রিয়েট করতে হবে। ডিজাইনের রিদমটা কিভাবে ক্রিয়েট হয়, বিভিন্ন অবজেক্ট, যেটা হয় বিভিন্ন অবজেক্ট যখন একাধিকবার রিপিট হয়, তখন ওইটাকে কি বলি, আমরা রিদম বলি। সাপোজ আমাকে কেউ কি বলতে পারবে, এই যে প্রেজেন্টেশনটা আপনাদের দেখাচ্ছি, এখানে কোন এলিমেন্টটা বারবার দেখতেছেন আপনারা, বা কোন এলিমেন্টটা এখানে রিদম প্রথম থেকে যে দেখতেছেন, ফার্স্ট থেকে যে রিদমটা দেখতেছেন? উপরের লাল ডিজাইনটা।
উপরের নিচে। ওকে, জাহিদ হোসেন, থ্যাংক ইউ। এখানে রিদমটা কি? এখানে হলো রিদমটা হলো উপরে নিচে যে শেপটা ইউজ করছি আমরা, এটা কিন্তু প্রত্যেকটা ডিজাইনেই কিন্তু আমরা ইউজ করতেছি। এখন দেখেন এখানে যখন আপনি রিদম ক্রিয়েট করবেন, এখানে লাস্ট একটা কথা আছে দেখেন, রিপিটেশন টু সার্টেন এলিমেন্টস সাচ অ্যাজ লোগোস অর কালার ক্যান হেল্প মেক এ ব্র্যান্ড ইজিলি। কি বলতেছে? আপনি যখন একটা রিদম ক্রিয়েট করবেন তখন কি হবে, ইজিলি আপনার ব্র্যান্ডটাকে আমরা রিকগনাইজ করতে পারবো। ওকে, বিষয়টা অনেকটা এরকম। আপনি যদি রিদমটা দেখেন যে আমাদের যে স্লাইডটা আছে, যে 3PS একাডেমি যে আমি আজকে প্রেজেন্টেশন যে স্লাইডটা ক্রিয়েট করছি, আপনি যদি এই স্লাইডটা পরে কোথাও দেখেন, সাপোজ স্লাইডটা না দেখে ভিউটা যদি দেখেন, সাপোজ অন্য কিছু এলিমেন্ট আছে এখানে, সাপোজ আপনি কি করতেছেন, উপরে যে অংশটুকু আছে ওই অংশটুকু দেখতেছেন বা নিচের অংশটুকু, ফ্রেমটা বা স্লাইডের যে অংশটা এটা হয়তো পরে অন্য কোথাও দেখতেছেন, তখন দেখলে কি মনে হবে? কি মনে হবে যে আমি এইটা তো আগে দেখছি, কোথায় দেখছি? 3PS একাডেমি রিয়াজ ভাইয়ের ক্লাসে দেখছি। সো কি তখন কি হচ্ছে, আমার 3PS একাডেমির ব্র্যান্ডটা কিন্তু রিকগনাইজ হচ্ছে বা আমার ব্র্যান্ডটা কিন্তু আপনি চিনতেছেন। ওকে, যখন আপনি রিদম ক্রিয়েট করবেন একটা ডিজাইনে বা আপনার একটা ব্র্যান্ডে, তখন কিন্তু এটা আপনার ডিজাইনের জন্য হেল্পফুল হবে। এখন এই রিদমটা দুই ধরনের হয়, একটা ব্র্যান্ডের জন্য হয়, একটা ডিজাইনের জন্য হয়। ওকে, ব্র্যান্ডের জন্য যখন একটা রিদম ক্রিয়েট হয়, সাপোজ রিদমটা এরকমও অনেকটা বলতে পারেন যে সাপোজ একটা ব্র্যান্ড কালার থাকে না, আমাদের ব্র্যান্ড কালার কি রেড, আমরা কি করতেছি সব জায়গায় রেড কালার ইউজ করতেছি, ম্যাক্সিমাম ডিজাইনের ক্ষেত্রে আমরা কি করতেছি, আমরা রেড কালার ইউজ করতেছি। এটা কিন্তু আমাদের ব্র্যান্ডের রিদম বা ব্র্যান্ড ডিজাইনের রিদম। ওকে, এখন ডিজাইনের রিদমটা কি? ডিজাইনের যে এলিমেন্ট গুলো ইউজ করবো এটা হলো ডিজাইনের রিদম। এখানে এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছেন একটা রাইট সাইডে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন যে সেম প্যাটার্ন বারবার কি হচ্ছে, রিপিটেশন হচ্ছে, এটাকে আমরা বলতেছি কি ডিজাইনের রিদম। ওকে, ডিজাইন অফ রিদম। আচ্ছা, তো ডিজাইন যখন করবেন তখন রিদম ক্রিয়েট করতে হবে। সো আমি যদি ডিজাইনে এখানে আসি, এক্সাম্পল হিসেবে দেখি, এখানে রিদম বলতে যেটা বুঝতে পারেন, এই ডিজাইনটা যদি রিদম হিসেবে আপনাদের ক্লিয়ার করি, দেখেন এখানে এই যে পয়েন্টটা আছে না, এই আইকনটা বলতে পারেন, পয়েন্ট বলতে পারেন, যেটাই বলেন, এটা কিন্তু বারবার রিপিটেশন হচ্ছে। ওকে, এই যে রিপিটেশন হচ্ছে এটা কিন্তু একটা রিদম। যখন এই রিদমটা থাকবে তখন ডিজাইন দেখতে ভালো লাগবে। এখন সাপোজ এটা আমি না রেখে শুধু কি করলাম, একটা এদিকে দিলাম বা একটা এদিকে দিলাম, বা আমি করলাম না, এগুলো ইউজ করলাম না, নর্মাল ভাবে একভাবে সাজা রেখে দিলাম, সেক্ষেত্রে ডিজাইন দেখতে ভালো লাগবে না। আপনি যখন একটা ডিজাইনের রিদম ক্রিয়েট করবেন তখন ডিজাইনটা দেখতে অটোমেটিক্যালি ভালো লাগবে। ওকে, আচ্ছা, রিদমের সাথে আরেকটা বিষয় আসে, সম্পর্কিত আছে, সে বিষয়ে আমি একবার এক্সপ্লেন করি। দেখেন রিদমের পরেই সেই টপিকটা রাখছি, সেটা হলো অ্যালাইনমেন্ট। যখন আমরা ডিজাইন করি তখন আমাদের যেটা কোথায় অ্যালাইনমেন্টটা মেনটেন করতে হয়। ওকে, সো যখন আপনি ডিজাইন করবেন, ডিজাইন করার ক্ষেত্রে আপনার যেটা করতে হবে অ্যালাইনমেন্টটা মেনটেন করতে হবে। অ্যালাইনমেন্ট আসলে কি, হোয়াট ইজ অ্যালাইনমেন্ট? আমি যদি সহজভাবে বোঝাতে চাই আপনাদের, আচ্ছা আপনারাই বলেন, আগে পরে বলি। অ্যালাইনমেন্ট হচ্ছে ভাই, অ্যালাইনমেন্টটা কি সেটা বলেন। অ্যালাইনমেন্ট হচ্ছে, মনে করেন আমি একটা টেক্সট, হ্যাঁ কোনো একটা টেক্সট লিখলাম, এই টেক্সটটা আমি সেন্টার করলাম বা লেফট করলাম অথবা রাইট করলাম, এটা আর কি এর একটা সঠিক পজিশনে রাখার সিস্টেমটা হচ্ছে অ্যালাইনমেন্ট। ওকে, শুধু টেক্সট, অন্য কিছু যদি অ্যালাইনমেন্ট হয় না? যে কোনো কিছুই হইতে পারে, এটা ইমেজ হইতে পারে, এটা টেক্সট হইতে পারে, এটা আপনার একটা লোগো হইতে পারে। আচ্ছা, তারপর আর কেউ? অ্যালাইনমেন্ট মানে হচ্ছে জিনিসটা গুছানো, ইটস লাইক ওয়েল ডেকোরেটেড। অ্যালাইনমেন্ট হচ্ছে কোনো কিছু সাজানো, মানে সাজিয়ে রাখা। ওকে, তারপর আচ্ছা আমি বলি, দেখেন অ্যালাইনমেন্টটা অনেকটা এরকম সারিবদ্ধ করা বলতে পারেন। সাপোজ আমরা যখন স্কুল অ্যাসেম্বলি করতাম বা পিটি করতাম, প্রাইমারি স্কুল হাই স্কুলে যখন পিটি করতাম, তখন আমাদের কিভাবে দাঁড়া করাতো? সাপোজ আমরা যখন লাইনে দাঁড়াতাম তখন কি করতো, যে আপনার এক হাত সামনে, মানে সামনের দিকে এক হাত ফাঁকা রাখতে হবে, পিছনের দিকে এক হাত ফাঁকা রাখতে হবে, আবার লেফট রাইটে দুই হাত দিয়ে লাইনটাকে আবার ই করতে হবে। এটাকে কি বলা হয়? লাইন কি বলে? ফাইল। লাইন আর একটা হলো ফাইল। লাইন কোনটা? আমরা যখন একজনের পিছনে একজন দাঁড়াই এটাকে আমরা লাইন বলতেছি। যখন আমরা একটা লাইন থেকে আরেকটা লাইন স্পেস দিচ্ছি তখন ওটাকে কি বলতেছি আমরা?
ফাইল বলতেছি, আপনাদের মনে আছে কিনা জানি না। যাই হোক, এরকম ভাবে আমাদের স্কুলে দাঁড়া করাতো, যখন অ্যাসেম্বলি করতাম স্যার এইভাবে দাঁড়া করাতো যে তোমার সামনে এক হাত দূরত্ব রাখবা আর লেফট রাইটে 2 হাত দিয়া স্পেসটা নেবা যাতে লাইনটা থাকে। ওকে, বা আমরা সারিবদ্ধ হয়ে নির্দিষ্ট স্পেসে দাঁড়াতাম। এই যে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো বা নির্দিষ্ট স্পেসে দাঁড়ানো, এটাই হলো অ্যালাইনমেন্ট। আচ্ছা, ফয়জুল্লাহ বলছে অ্যালাইনমেন্ট মানে স্কেলিং। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। আচ্ছা, আর ডিজাইনের এলিমেন্টের ক্ষেত্রে যখন আমরা কোনো ডিজাইন ক্রিয়েট করি বা ডিজাইনের যে এলিমেন্টগুলো ইউজ করি, এই এলিমেন্টগুলোর ভিতরে আমাদের যেটা করতে হয়, অ্যালাইনমেন্ট মেনটেন করতে হয়, সারিবদ্ধ মেনটেন করতে হয়। এখন দেখেন অ্যালাইনমেন্টের ক্ষেত্রে সাপোজ আমি এখানে হেডলাইনটা কোথায় রাখছি, লেফটে রাখছি। এখন আমি সাব হেডলাইন যেটা, এটা যদি আমি কি বলে এটাকে সেন্টারে রাখি, আবার এটাকে যদি আমি আবার লেফটে রাখি, সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগতেছে না। আমার ডিজাইনের রুলস হলো যে আপনার যখন হেডলাইন ইউজ করবেন ডিজাইনে, হেডলাইনটা যদি লেফটে থাকে আপনার সাব হেডলাইনটাও লেফটে থাকতে হবে। আপনি যদি ডিসক্রিপশন ইউজ করেন ওই রিলেটেড, তখন কি করতে ওইটাও আমার লেফটে থাকতে হবে। এই যে অ্যালাইনমেন্ট করা বা একটার পর আর একটা আমার সাজানো বা সারিবদ্ধ করা, এটাই হলো অ্যালাইনমেন্ট বা সারিবদ্ধ করা। ওকে, যখন আমরা ডিজাইন করি, ডিজাইনের ক্ষেত্রে আমাদের অ্যালাইনমেন্ট ইউজ করতে হয়। সাপোজ এখানে এক্সাম্পল হিসেবে দেখতে পারেন একটা ব্যাড অ্যালাইন আছে, একটা গুড অ্যালাইন আছে। আমি দুটো একটু বড় করি তাহলে বুঝতে পারবেন। নিচেটা থাক। আচ্ছা, এখানে দেখেন লেফট সাইডে যেটা আছে এটা কিন্তু অ্যালাইনমেন্ট নাই। ওকে, এই লেফট সাইডে অবজেক্টগুলো দেখেন, একটা উপরে একটা নিচে, একটা এদিকে একটা সেদিকে। সেম অবজেক্টগুলোকে আমি যখন অ্যালাইন করতেছি, একটা সিস্টেমেটিক ওয়েতে অ্যালাইন করতেছি, তখন কি হচ্ছে, এগুলো একটা সারিবদ্ধভাবে নির্দিষ্ট স্পেস নিয়ে ডিস্ট্রিবিউট করে আমি এখানে বসাচ্ছি। সো যখন আমরা ডিজাইন করব, ফটোশপে ডিজাইন করব, ইলাস্ট্রেটর করব, তখন আমি আপনাদের অ্যালাইন কিভাবে করতে হয়, খুব ইজিলি অ্যালাইন কিভাবে করতে পারেন, ওইটা আমি শিখবো আমরা। ওকে, সো ডিজাইনে অবশ্যই অ্যালাইনমেন্টটা মেনটেন করতে হবে। ডিজাইনটা কতটুকু ভালো লাগবে তার 30% নির্ভর করে আপনার অ্যালাইন কতটুকু সুন্দর হয়েছে। ওকে, সো অ্যালাইনমেন্টটাও খুব গুরুত্বপূর্ণ ডিজাইনের জন্য। ওকে, অ্যালাইনমেন্ট টেক্সটের ক্ষেত্রে হতে পারে, অ্যালাইনমেন্ট শেপের ক্ষেত্রে হতে পারে, অ্যালাইনমেন্ট ইমেজের ক্ষেত্রে হতে পারে, যে কোনো কিছুরই অ্যালাইনমেন্ট হতে পারে, যে কোনো এলিমেন্টের উপরেই অ্যালাইনমেন্ট হতে পারে। ওকে, আচ্ছা, তারপর আমরা চলে যাই লেআউটে, ডিজাইন লেআউট। ওকে, ডিজাইন লেআউটটা আসলে কি দেখেন, ডিজাইন লেআউটটা হলো আমরা যখন অ্যাজ এ গ্রাফিক ডিজাইনাররা যখন ডিজাইন করি আমরা, তখন আমরা যেটা করি লেআউট ক্রিয়েট করি। লেআউটটা হলো যে ডিজাইন করার আগে, সাপোজ আমি একটা ফ্লায়ার ডিজাইন করব অথবা একটা পোস্টার ডিজাইন করব। ওকে, তখন আমি কিভাবে এটা লেআউট করব। লেআউটের বিষয় হলো ডিজাইন করার পূর্ব পরিকল্পনাকে একটা খসড়া আকারে প্রকাশ করা। সাপোজ এখানে দেখেন শেপ দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখেন কি আছে, আমি ডিজাইন করার আগে কি করতে পারি, এভাবে লেআউট ক্রিয়েট করতে পারি। এখানে দেখেন একটা শেপ আছে, এখানে শেপ মানে কি, এখানে হয়তো আমি ইমেজ রাখতে পারি, বা এখানে আমি কিছু টেক্সট রাখবো যেটা আমি লাইনের মাধ্যমে দেখাচ্ছি। এখানে একটা শেপ রাখছি, বা আমি এখানে ইমেজ ইউজ করতে পারি। এই ডিজাইন করার আগে যে আমি এই যে প্লেসমেন্ট করতেছি, যে আমি কোথায় কোন অবজেক্টটা রাখবো, কোন এলিমেন্টটা রাখবো, বা কি ধরনের কালার ইউজ করব, এটা হলো ডিজাইন লেআউট। যখন আপনি লেআউট করে সফটওয়্যারে ডিজাইন করতে যাবেন, আপনার ডিজাইন টাইমটা অনেকটা কমে আসবে। কারণ আমরা নর্মালি বেশিরভাগ ডিজাইনাররা যেটা করে, লেআউট না করে ডিজাইন করে। কিরকম, সাপোজ ডিজাইন করতে বসে, কি ডিজাইন করবে, ব্যানার ডিজাইন করবে, সরাসরি ইলাস্ট্রেটর গিয়ে ডিজাইন শুরু করে। বাট আপনি যদি খাতায় আগে ড্রয়িং করেন বা একটা স্কেচ করেন নর্মাল ভাবে যে এখানে এই অবজেক্টটা বসবে, তখন কি হলো, তখন তো আপনি ডিজাইনের ধারণাটা পেয়ে গেলেন, তখন সফটওয়্যারে যাবেন, গিয়ে জাস্ট এলিমেন্টগুলা প্লেসমেন্ট করে দেবেন, ডিজাইন অনেক ইজি হয়ে যাবে। ওকে, আমরা লেআউটটাও যখন ডিজাইন করব, লেআউট প্রসেসটা আপনাদের দেখানো হবে। আচ্ছা, তারপর চলে আসি আমরা কালারে। আমাদের লাস্ট যে কয়েকটা স্লাইড আছে সবগুলা কালার উপরের। ওকে, দেন আমাদের স্লাইড শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা একটু ওয়েট করেন, সবাই মেবি বোর হচ্ছেন। হ্যালো, সবাই কি ক্লাস করতে বোর হচ্ছেন নাকি বলেন? না না না, বোর হবো কেন, আরো ভালো লাগতেছে।
ভালো লাগতেছে? না ভাই অনেক ভালো লাগতেছে। বোর হলে বলেন, শেষ করে দেই। না ভাই ভালো লাগছে। হুম, ভালো লাগছে। ভালো লাগতেছে। তাহলে কন্টিনিউ করা যায়। আচ্ছা আচ্ছা, এই যে বেসিক বিষয়গুলো বা ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আপনাদের দেখাচ্ছি, যারা অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার তাদের তো খুব বেশি প্রয়োজন হবে, যারা অন্য সেক্টর আছেন তাদের ক্ষেত্রেও প্রয়োজন হবে। কারণ গ্রাফিক ডিজাইন এমন একটা সাবজেক্ট যেটা সবারই প্রয়োজন হয়। ঠিক আছে, আপনি ডিজিটাল মার্কেটিং করেন, আপনি ওয়েব ডিজাইন করেন, আপনি যাই করেন না কেন, আপনার গ্রাফিক ডিজাইনটা প্রয়োজন হবেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনটা প্রয়োজন হয়। সো এই বিষয়গুলো যে আপনাদের জানা থাকে, যখন আমরা পরবর্তী যখন ডিজাইন করবেন, বিষয়গুলো মাথায় রেখে যখন ডিজাইন করবেন আপনার জন্য ইজি হবে। ওকে, ডিজাইন দেখতেও ভালো লাগবে। কালার কম্বিনেশন যে বিষয়টা, এই বিষয়টা আমি এখন ক্লিয়ার করব, কিভাবে কালার কম্বিনেশন করবেন, কালারের থিওরিটা কি বা কালার কোথা থেকে আসছে, এই স্লাইডটা আমি এখন দেখব। ওকে, আচ্ছা, ফয়জুল্লাহ বলছে লেআউট আর প্রেজেন্টেশনের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, লেআউটটা হলো ডিজাইন করার পূর্ব পরিকল্পনা। আমি যে ডিজাইনটা করব, ডিজাইন করা শুরু করার আগে যে পরিকল্পনা করতেছি বা খসড়া আকারে যে ড্রয়িং করতেছি, ওটা হলো আমাদের লেআউট। আর প্রেজেন্টেশনটা হলো আমার ডিজাইনের শেষ ধাপ, যে আমি ডিজাইন করা শেষ, দেন আমি এটাকে প্রেজেন্ট করবো বাইরের কাছে, ওইটা হলো প্রেজেন্টেশন। ফয়জুল্লাহ, আপনি কি ক্লিয়ার? লেআউট হলো শুরুর ভাগ, মানে শুরুর স্টেপ, ফার্স্ট স্টেপ, আর প্রেজেন্টেশনটা হলো আমাদের লাস্ট স্টেপ। ফাইজুল্লাহ, আপনি আনমিউট করে কথা বলেন যদি কোশ্চেন থাকে। আচ্ছা, আমরা চলে আসি কালার। কালার আসলে কি? আচ্ছা, আপনারা বলেন কালার কি? অনেক কিছু তো বললাম, আপনারা একটু বলেন, শুনি আপনাদের কাছ থেকে কালার আসলে কি। হ্যালো, জি, কালার হচ্ছে এটা যদি কিভাবে বলবো, মানে ডেফিনেশন যদি বলি তাহলে এটা তো হচ্ছে পিক্সেল, যেটা হচ্ছে আলোর থেকে আপনার হচ্ছে আলোর কারণে যেটা সৃষ্টি হয় এটার কারণে কালার। আর এইভাবে যদি বলতে চাই তাহলে অ্যাট্রাকটিভ রিফ্লেকশনের কারণে যেটা সৃষ্টি হয় পিক্সেল থেকে। আর এইভাবে যদি বলতে চাই যে কালার ইজ এ অ্যাট্রাকশন বাড়ায় একটা এলিমেন্ট। ওকে, থ্যাংক ইউ। তারপর অন্য কেউ বলেন। যে কালারটা, যে জিনিসটা রিফ্লেক্ট করে আমাদের চোখে, যেটা ক্যাচ করে, সেটাই হচ্ছে কালারটা। নর্মালি 7টা রঙই হচ্ছে গিয়ে থাকে, সেটা হচ্ছে গিয়ে যে জিনিসটা, মানে যে কোনো অবজেক্ট যেটা আমাদের চোখে রিফ্লেক্ট করতেছে, এবং যে মেইন যেটা কালার, সেটা ধরেন যে অ্যাপেলের এখানে যে এক্সাম্পল আছে, এখানে ওর রেড কালারটা হচ্ছে বেশি রিফ্লেক্ট করছে, তাই আমরা ওর রেড কালারটাই আমরা ধরতে পারতেছি, আর বাকি কালার গুলো ও রিফ্লেক্ট করছে না, ও শোষণ করে নিচ্ছে। হ্যাঁ। তারপর আচ্ছা, আমি একটু সহজ করে বলি, দেখেন আমরা যা দেখি তাই কালার, যা দেখি না তা কালার না। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আপু যে লাস্ট বললো যে সূর্য থেকে যেটা হয় কালার গুলা, বা আলো থেকে যে কালারটা আসে, যে 7টা কালার, ওটা যেটা হয়, আমরা যে কোনো প্রোডাক্ট বা কোনো বস্তুর উপর যখন পড়ে কালারটা বা আলোটা যখন পড়ে, তখন যে কালারটা সে রিফ্লেক্ট করে ওই কালারটাই কিন্তু আমরা দেখতে পাই। এখন কালো যে ব্ল্যাক, যে কালার, ব্ল্যাক কিন্তু কোনো কালার না। আমার সাথে কি একমত সবাই? ব্ল্যাক কোনো কালার না। ওখানে হচ্ছে আলোর কারণ, মানে আলো না থাকার কারণে ওটা অন্ধকার, ওখানে কোনো রং একমত, নেই। একমত। আচ্ছা, ব্ল্যাকে যেটা হয় কি, ব্ল্যাক থেকে কালার রিফ্লেক্ট হয় না। ব্ল্যাকের যে কালার গুলো আসে সবগুলা সে মানে কি বললাম, শোষিত করে নেয় বা শোষণ করে নেয়, ওখান থেকে কোনো কালার রিফ্লেক্ট হয় না। এই কারণে আমরা ব্ল্যাককে কালার নরমালি বলি না, তারপরে ওটাও কালার। ঠিক আছে, আমরা ডিজাইনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলো আমাদের মেইন কালার বলতে পারেন বা বেসিক কালার বলতে পারেন। আচ্ছা, যাই হোক,
কালার তো মোটামুটি আশা করি সবাই জানেন, বুঝতে পারছেন। বাট এখানে কি বলা আছে, কালার ইজ দ্য স্পেক থিং দ্যাট কজ দ্য ডিফাইন দ্য কোয়ালিটি স্লাইড। ওই আপনারা যেগুলা বলছেন ওইগুলাই, ঠিক আছে, এখানে ভিন্ন কিছু নাই। সো এখানে আমি আসি পয়েন্টে, প্রাইমারি কালার আর সেকেন্ডারি কালার। ওকে, নোট নিতে পারেন যে প্রাইমারি যে কালারটা আছে আলোর মৌলিক রং RGB, ওকে, রেড গ্রিন ব্লু, এটা হলো আমাদের প্রাইমারি কালার। ওকে, আমরা নর্মালি রেড গ্রিন ব্লু থেকেই যেটা হয়, রেড গ্রিন ব্লু থেকে বাকি কালারগুলো বের হয় বা ক্রিয়েট হয়। সো আমাকে একটু বলবেন যে আপনারা কয়টা কালার চিনেন বা কয়টা কালার আমাদের ওয়ার্ল্ডে আছে বা দেখতে পাই আমরা কয়টা কালার? 1টা 2টা 3টা 5টা 7টা 10টা 20টা, কে কয়টা দেখতে পান বা কে কয়টা কালার চিনেন সেটা বলেন আমাকে। হ্যালো স্যার 7টা কালার চিনি ভাই। 7টা চিনেন, তারপর 7টা বাকি কালার গুলোর সৃষ্টি হয়। 7টা তো এমনিতে মৌলিক কালার। মৌলিক কালার, তারপর বলতে গেলে মৌলিক কালার তো হচ্ছে 3টা, এবং ওই 3টা হচ্ছে কম্বিনেশনে বিভিন্ন কালার তৈরি হয়। ওকে, থ্যাংক ইউ। তারপর আচ্ছা আমি বলি, দেখেন আমাদের RGB রেড গ্রিন ব্লু আমাদের মৌলিক কালার। যখন আমি 3টা কালারকে মিক্স করতেছি তখন আমি এরকম আরো কিছু কালার পাচ্ছি। সো আমরা যখন ফটোশপে বা ইলাস্ট্রেটরে কালার ইউজ করি সেক্ষেত্রে আমরা শুধু 3টা কালার বা 12টা কালার বা 7টা কালার ইউজ করি না। ওকে, এখানে হিউজ পরিমাণ কালার থাকে যেগুলো আমরা চাইলে ইউজ করতে পারি বা আমাদের ফটোশপ ইলাস্ট্রেটরে এরকম অপশন আছে। ওকে, বা বিভিন্ন সফটওয়্যারেও দেখবেন অনেক ধরনের অপশন আছে। তো আমরা তো রেড গ্রিন ব্লুই চিনি, বা এতগুলো কালার কোথা থেকে আসলো বা কয়টা কালার হতে পারে রেড গ্রিন ব্লু থেকে? সেক্ষেত্রে দেখেন এখানে ইমেজ আছে, দেখেন রেড কালার আছে, গ্রিন কালার আছে, ব্লু কালার আছে। ওকে, এই যে রেড কালারটা আছে এটার ভিতরে 255টা কালার আছে। শুধু রেড কালারের ভিতর কি আছে? 255টা কালার আছে, রাইট? সো দেখেন এই যে 255টা কালার কিভাবে, রেডের ভিতর রেড তো একটা কালার, লাল তো লালই বলি নাকি, তো 255টা হলে কিভাবে? রেডের কিছু শেড আছে, হালকা ডার্ক বা কি বলে এটাকে, স্যাচুরেশন কমানো থাকে বাড়ানো থাকে, ঠিক আছে, এরকম কি শেড আছে। এরকম শেড গুলাকে যদি কোডিং করা হয় বা আমরা যখন ইউজ করি কালারগুলো বিভিন্ন কোডে ইউজ করি, এটাকে 256টা কালার আমি রেড থেকে পাই। গ্রিন থেকেও সেম ভাবে 255টা, ব্লু থেকেও 255টা। ওকে, যখন এইগুলোকে ইনটু করা হয় বা গুণন করা হয় তখন যে পাওয়া যায় সেটা হলো 16 মিলিয়ন কালার পাওয়া যায়। ওকে, 16 মিলিয়ন কালার আমরা এই যখন রেড গ্রিন ব্লুকে যদি মিক্স করি আমরা কতবার কালার পাবো? 16 মিলিয়ন, প্রায় 16 মিলিয়নের মতো কালার পাবো। আচ্ছা, যাই হোক এতগুলো কালার আমাদের প্রয়োজন নাই। আমরা তো প্রাইমারি কালার জানলাম 8GB, এখন আমাদের জানতে হবে সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার কোনটা? যখন রেডের সাথে এই যে গ্রিন মিক্স হচ্ছে তখন কি কালার কি হচ্ছে? ইয়েলো কালার। ইয়েলো হলো আমাদের সেকেন্ডারি কালার। ওকে, আমার গ্রিনের সাথে কি মিক্স হচ্ছে? গ্রিনের সাথে আমি ব্লু মিক্স করতেছি তখন আমি পাচ্ছি কি কালার? এটা সায়ান কালার। ওকে, যখন আমি ব্লুর সাথে রেড মিক্স করব তখন আমি যেটা পাবো মেজেন্টা কালার। ওকে, এই যে সায়ান, মেজেন্টা, ইয়েলো এগুলো হলো আমার কি কালার? সেকেন্ডারি কালার। প্রাইমারি কালার হলো রেড গ্রিন ব্লু। রেড গ্রিন ব্লু যখন মিক্স করতেছি তখন কি হচ্ছে আমার এখানে সেকেন্ডারি কালার আমি সায়ান, মেজেন্টা, ইয়েলো, ওকে, এই 3টা কালার পাচ্ছি। আর যখন আমি 3টাকে একসাথে মিক্স করছি তখন আমি পাচ্ছি হোয়াইট কালার। ওকে, রেড গ্রিন ব্লু যখন আমি 100% দিচ্ছি বা সবগুলা কালার মিক্স করছি তখন আমি একসাথে পাচ্ছি হোয়াইট কালার। আচ্ছা, এখন এই প্রাইমারি RGB কালারটা কোথায় ইউজ হয় নরমালি? যখন আমরা ইলেকট্রনিক মিডিয়ার জন্য ডিজাইন করব, ওকে, ইলেকট্রনিক মিডিয়া যখন আমরা ডিজাইন করব তখন আমরা এই RGB কালারটা ইউজ করব। কারণ হলো ইলেকট্রনিক মিডিয়া গুলাতে এই 3টা কালার কম্বিনেশনে বাকি কালারগুলো ক্রিয়েট করে। ওকে, সো আমরা যখন কোনো ডিজাইন পাবলিশ করব ইলেকট্রনিক মিডিয়াতে তখন আমরা কালার ইউজ করব RGB বা RGB কালার মোড। ওকে, আমরা ফটোশপের ফার্স্ট ক্লাসে জানবো কিভাবে RGB কম্বাইন করে বা কিভাবে RGB ইউজ হয়।
ওকে, বিস্তারিত আপনাদের ফার্স্ট ক্লাসে দেখানো হবে বা মানে কোথায় ইউজ করব। আচ্ছা, দেন আমাদের সেকেন্ডারি কালার যেটা বলতেছিলাম যে সায়ান, মেজেন্ডা, ইয়েলো, আর সাথে যেটা আছে কেটা হলো কি ব্ল্যাক। সায়ান, মেজেন্ডা, ইয়েলো যখন আমি মিক্স করতেছি তখন আমি পাচ্ছি কি কালার, তখন ওই ভিতরে তিনটা কালার থাকতেছে, রেড, গ্রিন, ব্লু, সাথে পাচ্ছি ভিতরে আমার কোনটা, ব্ল্যাক কালার। ওকে, তো সিএমআই আমাদের হলো কি কালার, এটা হলো আমাদের সেকেন্ডারি কালার। সিতে সায়ান, এম এ মেজেন্ডা, ওয়াই তে ইয়েলো, কে তে ব্ল্যাক, এটাকে আমরা বলতেছি সেকেন্ডারি কালার। ওকে, যেটা আমি আরজিবি মিক্স করলে আমি এই চারটা কালার পাচ্ছি, তিনটা কালার পাচ্ছি। আরজিবি যখন মিক্স করতেছি তখন আমরা সায়ান, মেজেন্ডা, ইয়েলো পাচ্ছি, আর যখন সায়ান, মেজেন্ডা, ইয়েলো মিক্স করতেছি তখন আমরা কি পাচ্ছি, এক্সট্রা একটা কালার যেটা ব্ল্যাক। এটা কিন্তু ফুল ব্ল্যাক না, এটাকে বলতেছি কি ব্ল্যাক। এই ব্ল্যাকের সাথে ফুল ব্ল্যাকের একটা পার্থক্য আছে, এই ব্ল্যাকটা যেটা হয় একটু হালকা থাকে, আর আমরা আরেকটা যে ব্ল্যাক আছে রিচ ব্ল্যাক, যেটা একদম কুচকুচো কালো, ঠিক আছে, ওটাকে আমরা বলি রিচ ব্ল্যাক। আর এটাকে যখন এই সায়ান, মেজেন্ডা, ইয়েলো মিক্স হয়ে যায় যে কালারটা ক্রিয়েট হয়, ওটা হলো নর্মালকে আমরা যেটা বলি কি ব্ল্যাক বলি অথবা পোর ব্ল্যাক বলি। ও গরিব, ওর কাছে কালোটা একটু কম থাকে। ওকে, আচ্ছা, যাই হোক, এই সিএমওয়াই কালারটা কখন ইউজ করি, আমরা যখন প্রিন্ট মিডিয়ার জন্য যখন ডিজাইন করি তখন আমরা সিএমওয়াই কে কালারটা ইউজ করে থাকি। আচ্ছা, যাই হোক, এত কিছু মাথায় নেওয়ার দরকার নাই, আপনারা একটু এখন একটু মনে করেন যে প্রাইমারি কালার আরজিবি, সেকেন্ডারি কালার সিএমওয়াই কে। ওকে, এইটুকু মনে রাখেন, দেন আমরা নেক্সট স্লাইডে যাব, তাহলে বুঝতে পারবেন কালার কম্বিনেশনটা কিভাবে ক্রিয়েট হয়। আচ্ছা আচ্ছা, আরজিবি আর সিএমওয়াই কে কালার যেই বললাম, ওখান থেকে যে কালারগুলো আছে ওইগুলো কম্বিনেশন করে একটা হুইল ক্রিয়েট করা হয় কালার কম্বিনেশনের ক্ষেত্রে, বা এটাকে বলা হয় কালার থিওরি। ওকে, এই কালার থিওরিতে আমরা যে কালারগুলো পেলাম যে আরজিবি আর হলো সিএমওয়াই, ওকে, এই ছয়টা কালার যখন কম্বাইন করি একটা হুইল ক্রিয়েট হবে, হুইলটা থেকে আমরা কালার কম্বিনেশন গুলা করব। ওকে, এই যে হুইলটা ক্রিয়েট হবে বা হুইলটা এখানে ক্রিয়েট করা আছে, এটা কিভাবে ক্রিয়েট হয় একটু লক্ষ্য করেন। দেখেন, আপনি যখন এই সার্কেলটা যখন ক্রিয়েট করা হয়েছে বা হুইলটা যখন ক্রিয়েট করা হয়েছে কিভাবে করা হয়েছে একটু লক্ষ্য করেন। এখানে যেটা আছে মেইন কালার হিসেবে যেটা ধরা হয়েছে আরজিবি। ওকে, কালার হুইলে কি বলতেছে, আরজিবি হলো আমাদের প্রাইমারি কালার। দেন এই আর এর সাথে যখন জি মিক্স হচ্ছে তখন কি আসতেছে এখানে, ইয়েলো কালার। যখন রেড এর সাথে গ্রিন মিক্স হচ্ছে তখন আসতেছে এখানে মেজেন্টা কালার। যখন ব্লুর সাথে গ্রিন মিক্স হচ্ছে তখন আসতেছে আমার সায়ান কালার। সো তখন আবার এবার একটু লক্ষ্য করেন, আবার যদি আমি এই দুইটার ভিতর মিক্স করি, গ্রিনের ভিতর যখন আমি আবার সায়ান মিক্স করতেছি তখন কি আসতেছে, গ্রিনিশ সায়ান কালারটা আসতেছে। আবার রেডের সাথে ইয়েলো করলে কি আসতেছে, ইয়েলোশ কালার আসতেছে। এখানে আবার রেডিশ কালার আসতেছে। ঠিক আছে, মানে যখন একটা কালারের সাথে আরেকটা কালার আমরা কম্বিনেশন করতেছি নতুন একটা কালার ক্রিয়েট হচ্ছে। এই যে কালার হুইলে যে 12টা কালার আছে, এই 12টা কালার দিয়ে যখন আমরা একটা এই 12টা কালার থেকে যখন কালার নিয়ে আমরা ডিজাইন করব বা একটা ডিজাইনের কম্পোজিশন সাজাবো তখন ওই ডিজাইনটা দেখতে ভালো লাগবে। ওকে, সায়েন্টিফিক ভাবে ব্যাখ্যা দিলে বা সায়েন্টিফিক্যালি যে কালার থিওরি আছে বা কালার কম্বিনেশন আছে, সেক্ষেত্রে এই 12টা কালারকে আমরা কম্বিনেশন করে থাকি বা 12টা কালার নিয়ে আমরা নর্মালি কাজ করে থাকি। ওকে, এখানে যেটা আছে দেখেন, আরজিবি কালারকে আমরা মেইন কালার ধরছি, দেন সিএমওয়াই কালার, দেন বাকি কালারগুলো পাইছি। রাইট সাইডে যেটা আছে সেখানে যেটা আছে আরজিবি নাই, এখানে আর ওয়াইবি আছে, রেড, ইয়েলো, ব্লু। এটাও সেম ভাবে হয়েছে। আর ওয়াইবি যেটা, এটা নর্মালি ইউজ করে যারা আর্টিস্ট, আর্ট করে যারা, তারা নর্মালি আর ওয়াইবি যে কালারটা আছে মানে রেড, ইয়েলো, ব্লু, এই কালারটাকে তারা প্রাইমারি কালার হিসাবে ইউজ করে। ওকে, আর আমরা নর্মালি যখন ডিজাইন করব ওখানে আমরা প্রাইমারি কালার হিসাবে আরজিবি ইউজ করব। আর যারা আর্টিস্ট নর্মালি আর্ট করে তারা ম্যানুয়ালি কাজ করার জন্য এই তিনটা কালারকে কি বলে প্রাইমারি কালার ধরে কাজ করে। মিক্স করলে সেম কালারগুলো কম্বাইন হয় বা ক্রিয়েট হয়। ওকে, ঘুরে ফিরে সেম কথা। আচ্ছা, তো আমরা কি জানলাম, এখানে কালার হুইল দুই ধরনের, একটা আরজিবি কালার থাকে মেইন, এটা একটা হুইল, আরজিবি কালার দিয়ে একটা হুইল ক্রিয়েট হয়, আরজিবি থেকে বাকি কালারগুলো ক্রিয়েট হচ্ছে। আর এখানে আর ওয়াইবি থেকে আরেকটা হুইল ক্রিয়েট হচ্ছে, এটাও সেম জিনিস, দুই ধরনের কালার হুইল হয়ে থাকে। একটা কোশ্চেন হলো, বা যেটা অনেকে হয়তো জানেন না, এই যে কালার হুইল বা কালার থিওরি, এটা কে আবিষ্কার করছে, কেউ কি বলতে পারবেন? কালার থিওরিটা
নিয়ে কে লেখালেখি করছে ফার্স্ট? কারো কি জানা আছে? বা হ্যালো, স্যার আজকেই শুনলাম ফার্স্ট আপনার কাছে। না ভাইয়া জানা নাই। ভুলে গেছি। কারো জানা নাই? একদম কেউই জানেন না? না স্যার। আচ্ছা, এটা স্যার আইজাক নিউটন, ঠিক আছে, নিউটনের আবিষ্কৃত, ঠিক আছে। আপনার গুগল করলে পাবেন, কালার হুইল লিখে সার্চ দেন, গুগল করলে এগুলো পাবেন, ডিটেলস পাবেন, ঠিক আছে। নিউটন ফার্স্ট এই কালার থিওরি নিয়ে গবেষণা করে। আচ্ছা, তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই, দেখি কি আছে। আচ্ছা, আমরা কালার কম্বিনেশন গুলো দেখবো। দেখার আগে, কালার কম্বিনেশন দেখার আগে কিছু বিষয় আমাদের আপনাদের ক্লিয়ার হতে হবে, কারণ এই বিষয়গুলো খুবই জরুরি। হয়তো নাম আগে শুনছেন বা দেখছেন, বাট মিনিং জানেন না। একটু দেখেন, কালার নিয়ে যখন কাজ করি তখন এখানে তিনটা টপিক দেখেন আমি রাখছি। একটা হলো কালার শেড, কালার টিন্স, কালার টোনস। টপিকগুলো কি বা টপিকগুলো কিভাবে কাজ করে? কালার শেডটা কি? ফার্স্ট যেটা আছে কালার শেড, কি বলতেছে? A color, a shade is created by adding black to base hue, dragging the color. The create is deeper, richer color shade. আচ্ছা, বিষয়টা হলো দেখেন যে আপনি যখন একটা বেস কালারের সাথে ব্ল্যাক কালার অ্যাড করবেন, এখানে বেস কালারটা কি আমার এখানে আমার বেস কালারটা হলো রেড। রেডের সাথে আমি যখন হালকা হালকা ব্ল্যাক অ্যাড করতেছি তখন কিন্তু কি হচ্ছে, আমার শেড ক্রিয়েট হচ্ছে। এটাকে বলা হয় কালারের শেড। আমি যদি ইলাস্ট্রেটরে যাই, সাপোজ এখানে যদি আমি আপনাদের দেখাই, এখান থেকে সাপোজ আমি একটা প্রাইমারি কালার নেব, ফার্স্ট একটা, সাপোজ আমি এখান থেকে কি নিলাম, ব্লু কালারটা নিলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে আমি এই ব্লু কালারটাকে এটাতে যেটা করব, আমি ব্ল্যাকের একটু ব্ল্যাকের দিকে আসবো, ওকে, আবার একটু আসবো, একটু বেশি নিচে আসবো। এই যে শেড ক্রিয়েট হচ্ছে না, এটাকে বলা হয় কালারের শেড। যখন আপনি ব্ল্যাক মিক্স করবেন বা ব্ল্যাকের দিকে আসবেন, ওকে, এটাকে কি বলা হয়? কালারের শেড। যখন কোনো একটা মেইন কালারের সাথে বা বেস কালারের সাথে যখন ব্ল্যাক অ্যাড করবেন, ব্ল্যাক অ্যাড করতে করতে এক পর্যায়ে কি হবে, এটা একদম ডিপ হয়ে যাবে। এটাকেই বলতেছি আমরা কালারের শেড। ওকে, ডিজাইনে যদি আপনি এরকম শেড ইউজ করেন, ডিজাইন দেখতেও ভালো লাগে। ডিজাইন বলতে ডিজাইনে যে কালারগুলো ইউজ করবেন আপনারা বা ডিজাইনে যেই শেপগুলো ইউজ করবেন, ওখানে চাইলে এরকম শেড ইউজ করতে পারেন। তারপর যেটা আছে সেটা হলো কালারের টিন্স। টিন্সটা কি? টিন্সটা হলো আমরা শেডে কি করছিলাম, একটা বেস কালারের সাথে আমরা ব্ল্যাক অ্যাড করছিলাম। আমি যদি কোনো একটা বেস কালারের সাথে হোয়াইট কালার অ্যাড করি, তখন যেটা হয় কালারটা হালকা হালকা হয়, ঠিক আছে, ওটাকে বলতেছি আমরা টিন্স। সাপোজ আমি যদি এখানে একটা কালার দেখাই, যে আমার বেস কালার থাকবে একটা, ওকে, সাপোজ এখানে বেস কালার কি আমার হলো মেজেন্ডা হলো আমার বেস কালার, ওকে। এখন আমি কি করব, পরবর্তী যে শেপগুলো হবে, আচ্ছা, এটার সাথে আমি কি করলাম, একটু হোয়াইট অ্যাড করে দিলাম, একটু হালকা হলো। আবার কি করলাম, এখানে ক্লিক করে আরেকটু হোয়াইট অ্যাড করে দিলাম, ওকে। আর এটাতে কি করলাম, এটাতে আমি আরেকটু বেশি অ্যাড, এই যে চেঞ্জ হচ্ছে বা হোয়াইট কালার অ্যাড করতেছি, এটাই হলো কি কালারের টিন্স, ওকে, এটা কি কালারের টিন্স। তারপর যেটা আছে টোনস। টোনসে কি করে, এ টোনসে ক্রিয়েটেড বাই কম্বাইন ব্ল্যাক এন্ড হোয়াইট, মানে টোনসে ব্ল্যাকও যাবে না হোয়াইটও যাবে না, মানে যাবে না বলতে হলো বিষয়টা মানে শুধু ব্ল্যাকও হবে না বা শুধু হোয়াইট হবে না, দুইটাই যাবে, ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটাই মিক্স হবে, ওকে। টোনসটা হলো যখন একটা বেস কালারের সাথে আমি ব্ল্যাক হোয়াইট দুইটা কালার মিক্স করতেছি, তখন ওটাকে আমরা বলতেছি টোনস। আচ্ছা, নিপুণ ভাই আপনি কিছু বলবেন? আচ্ছা, নিপুণ ভাই বললো কি, আচ্ছা আই হ্যাভ টু টক লিভ, আচ্ছা সে লিভ নিছে, আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নাই। আচ্ছা, যেখানে ছিলাম টোনসের বিষয়টা, টোনসের বিষয়টা যদি দেখতে চাই, দেখেন আমি যখন কালার প্যালেট গুলো আমি এটা নেই, সাপোজ এখানেই দেখেন, এখানে একটা বেস কালার দেই, কি দেব, সাপোজ এখানে আমি গ্রিন কালারটাকে রাখি, ওকে।
পরবর্তীটাকে আমি কি করব, এখন দেখেন আমি যখন হোয়াইট কালার অ্যাড করতেছিলাম কোথায় যাচ্ছিলাম, লেফটের দিকে যাচ্ছিলাম, এইদিকে হোয়াইটের দিকে। যখন আমি এই গ্রিনের সাথে যখন আমি গ্রে কালার অ্যাড করব তখন আমি আসবো এই কর্নারের দিকে, ঠিক আছে দেখতেছেন এই কর্নারের দিকে আসবো আমি। তখন কি হবে, এটা বলতেছে টোনস, যখন আমি ব্ল্যাক হোয়াইটের মাঝখানে আসতেছি, ওকে আবার আসতেছি সেম ভাবে আমি কি করতেছি, এবার একেবারে এই যে গ্রে কালারের দিকে আসতেছি। এটা হলো কালারের টোন, যে আপনি কালার যদি ব্ল্যাক হোয়াইট দুইটাই মিক্স করেন তখন এটাকে আমরা কি বলতেছি, কালারের টোনস বলতেছি। ওকে, এটা আস্তে আস্তে গ্রে হয়ে যাবে। আচ্ছা, এই গেল আমাদের কালারের শেড, টিন্স এবং টোনস। নেক্সট আরো তিনটা বিষয় আছে, একটা হলো হিউ, একটা স্যাচুরেশন, একটা হলো লুমিনেন্স। হিউটা কি, প্রত্যেকটা কালারকে এক একটা হিউ বলা হয়। এই কালার হুইল দেখতেছেন না, এখানে যে কালারগুলো আছে প্রত্যেকটা কালারকে এক একটা হিউ বলা হয়। ওকে, সো ইন্ডিভিজুয়াল এক একটা কালারকে কি বলা হয়, হিউ বলা হয়। আমি যদি কালার প্যালেটও আসি, এখানে যে দেখতেছেন এই প্যালেটটা, এই যে চিকন যে এটা হলো কালারের হিউ। ওকে, কি বলতেছি, এগুলাকে আমরা হিউ বলতেছি। আচ্ছা, এক একটা ইন্ডিভিজুয়াল কালারকে হিউ বলা হয়। দেন স্যাচুরেশন। স্যাচুরেশন কি, স্যাচুরেশন ইজ দ্য ইন্টেন্সিটি অফ পিউরিটি অফ দ্য কালার। কালারে কি করে, গাঢ়ত্ব বা ইন্টেন্সিটি বাড়ায়। ওকে, স্যাচুরেশনটা অনেকটা কিসের মতো বলেন তো, স্যাচুরেশন কন্ট্রাস্টের মতো ভাই। কিসের, মাত্রই তো বললেন কন্ট্রাস্টের মতো। না না না, কন্ট্রাস্ট না, কন্ট্রাস্ট তো কালো করে। না না, কন্ট্রাস্ট শেডের মতো ঘন। শেড কে বললেন, এর মতো ব্ল্যাক অ্যাড করলে যেরকম গাঢ় শেড হয় ভাইয়া, কালারটা আস্তে আস্তে। নাম কি ছিল এটার, ঘন হয়, ঘন। শেড কালার শেড, শেড। শেড, থ্যাংক ইউ, শেড। ওকে, আর হলো লুমিনেন্স। লুমিনেন্স অ্যামাউন্ট অফ ব্রাইটনেস অর লাইট ইন এ কালার। লুমিনেন্সটা কিসের মতো, টিন টিনসের মতো। টিনসের মতো, অ্যাবসলিউটলি রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর আমরা চলে যাব কালার কম্বিনেশনে। ওকে, আচ্ছা, কালার কম্বিনেশনের পার্ট, 5 ধরনের কালার কম্বিনেশন নরমালি হয়ে থাকে। ওকে, আচ্ছা দেখি কালার কম্বিনেশন ফার্স্ট কি শোনা আছে। যাচ্ছে? আচ্ছা, কালার কম্বিনেশন দেখেন, ফার্স্ট যেটা আছে কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন। ওকে, কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন কি, আপনার কালার হলে যে 12টা কালার আছে, অপোজিট দুইটা কালার নিয়ে যদি আপনি ডিজাইন করেন তখন ওটাকে আমরা কি বলতেছি, কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন। ওকে, যখন আমি দুইটা কি বলে কালার আমি হুইল থেকে অপোজিট, সাপোজ রেডের অপোজিট কি আছে, এখানে সায়ান আছে, সায়ান থেকে এই দুইটা কালার নিতেছি, আমি ডিজাইনে কি করব, এই রেড আর সায়ান কালার দিয়ে ডিজাইন করব, তখন ওই কালার কম্বিনেশনটা হবে কি, কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন। তারপর যেটা আছে ব্লু আর হলো গ্রিন, এই দুইটা কালার দিয়ে যখন ডিজাইন করবেন তখন কি হবে, ওইটাও কি হবে, কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন। যে কালার হলে যে কোনো দুইটা কালার নিয়ে যে কাজ করেন অপোজিট দুইটা কালারকে নিয়ে, তখন ওটা কি বলতেছি, কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন। কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন কাজ করলে কি হবে, this combination provide high contrast and high impact color combination together। কি বলতেছে, আপনি যদি এরকম অপোজিট কালার নিয়ে কাজ করেন তাহলে দুইটা কালারের ভিতর হাই কন্ট্রাস্ট থাকবে। ওকে, this color will appear the brighter and more prominent। ওকে, সো কি হবে, দুইটা কালারে কন্ট্রাস্ট ক্রিয়েট করবে, আরো বেশি ব্রাইট করবে। সো এই দুইটা এরকম যদি আপনারা কমপ্লিমেন্টারি কালার নিয়ে কাজ করতে চান করতে পারেন। ওকে, এটাকে বলতেছি আমরা কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন। সেকেন্ড কম্বিনেশনে কি আছে দেখি, মনোক্রোমেটিক কালার কম্বিনেশন। মনোক্রোমেটিক কালার কম্বিনেশনে কি বলতেছে, 3 শেড টোনস এন্ড টিন্স অফ অন বেস কালার। আপনি কালার হুইল থেকে যে কোনো একটা কালার নেবেন, ওই কালারের কি ইউজ করবেন, শেড টোনস টিন যদি ইউজ করেন তখন ওই কালার কম্বিনেশনটা হবে মনোক্রোমেটিক কালার কম্বিনেশন। সাপোজ এখান থেকে একটা কালার নিলেন, সাপোজ বেস কালার কি নিলেন, অরেঞ্জটা নিলেন, নেওয়ার পরে কি করতেছেন, এটার টিন্স
এবং টোনস এবং শেড, এই তিনটা কালার মানে তিনটা নিয়ে যখন কাজ করবেন তখন আপনাকে কি করতে হবে, তখন আর ওটাকে আমরা কি বলবো, মনোক্রোমেটিক কালার কম্বিনেশন। ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে, থ্যাংক ইউ। তো আপনারা এখন যে কোনো একটা কালার নিয়ে, সাপোজ এখানে কি করবেন, ব্লু কালার নিয়ে কাজ করবেন, ব্লু কালারের শেড টিন স্টোনস নিয়ে কাজ করতে পারেন। ওকে, সাপোজ এই তিনটা কালার নিয়ে কাজ করেন, একটা ডিজাইনে যে তিনটা কালার রাখেন, ডিজাইন দেখতে ভালো লাগবে। ওকে, সাপোজ এখানে উপরে যে আমার ব্ল্যাক ডিজাইন, হ্যাঁ বলেন। স্যাচুরেশন আর এই যে শেড আর টিনস কি সেম স্যার? না, সেম বলতে হলে কি ওখানে আমরা মিনিংটা অনেকটা এরকম বিষয়টা দেখেন, সেটা কি বলতেছে ব্ল্যাক কালার অ্যাড করতেছে, বাট স্যাচুরেশনে কি বলতেছে এটাকে ইন্টেন্সিটি বাড়াচ্ছে। যখন আমি ইন্টেন্সিটি বাড়াবো অবশ্যই আমার কি করতে হবে, ব্ল্যাক অ্যাড করতে হবে। মানে জিনিস একই, দুইটা দুই ভাবে বলতেছে। এখানে কি বলতেছে ব্রাইটনেস বাড়াতে, লুমিনেন্সে কি বলতেছে ব্রাইটনেস বাড়াতে। যখন আমি ব্রাইটনেস বাড়াবো অবশ্যই আমার কি করতে হবে, কালারে হোয়াইট অ্যাড করতে হবে। তখন ওই হোয়াইট যখন অ্যাড করে টিন্স, বিষয় দুইটা দুইভাবে বলা হয় বা দুইভাবে ইউজ করা হয়, বাট কম্বিনেশন বা প্রসেস এক। আচ্ছা, মনোক্রোমেটিক কালার কম্বিনেশন বুঝলাম। এই কালার কম্বিনেশন কি বলতেছে, দিস ইজ এ ভার্সেটাইল কালার কম্বিনেশন দ্যাট ইজি টু অ্যাপ্লাই টু ডিজাইন প্রজেক্ট ফর এ হারমোনিয়াস লুক। যে আপনি এই মনোক্রোমেটিক কালার যদি ইউজ করেন ডিজাইনে, তাহলে আপনার ডিজাইনে একটা হারমোনিয়াম লুক আসবে। হারমোনিয়াস লুক মানে কি, একটা তাল থাকবে, যে একটু গাঢ় একটু হালকা একটু, ঠিক আছে। এই কম্বিনেশন ডিজাইন যদি করেন সেক্ষেত্রে ডিজাইনটা ভালো হওয়ার পসিবিলিটি আছে। মানে এখানে যে কম্বিনেশনে দেখাচ্ছি সবগুলো কম্বিনেশনই সাইন্টিফিক্যালি রাইট বা ভালো লাগার কথা। ওকে, আচ্ছা, উপরে যে আমার এই স্লাইডের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মনোক্রোমেটিক কালার কম্বিনেশন। ওকে, পরে আসছে কি অ্যানালগাস কালার কম্বিনেশন। অ্যানালগাস কালার কম্বিনেশন যেটা হবে, এই 12টা কালারের পাশাপাশি 3টা কালার নিয়ে কাজ করতে হবে। যদি আপনি 12টা কালারের যে কোনো পাশাপাশি 3টা কালার নিয়ে কাজ করেন তখন ওটাকে আপনি বলবেন অ্যানালগাস কালার কম্বিনেশন। ওকে, 3 কালার্স আর দ্যাট আর সাইড বাই সাইড অন দ্য কালার হুইল, যে কালার হুইলের একসাথে 3টা, যে কোনো 3টা নিয়ে যে কাজ করেন ওটাকে আমরা কি বলতেছি, অ্যানালগাস কালার কম্বিনেশন। The balance and analogous color same color choose and dominate color the use of others accents. Okay, so আপনারা চাইলে এই কালার কম্বিনেশনটা ইউজ করতে পারেন। তারপর যেটা আছে দেখেন টেট্রাডিক কালার কম্বিনেশন। টেট্রাডিক কালার কম্বিনেশন যেটা হয়, আপনি 3 দিক থেকে 3টা নেবেন। ওকে, কি বলতেছে 3 কালার্স দেয়ার আর ইভেনলি স্পেস অন দ্য কালার হুইল। আপনার কালার হুইলের 3টা স্পেস দিয়ে 3 থেকে 3টা কালার নেবেন। ওকে, নিয়ে যে ডিজাইনটা করবেন ওটাকে বলতেছি টেট্রাডিক কালার কম্বিনেশন। এই যে কালার কম্বিনেশন আপনাদের দেখাচ্ছি, প্রত্যেকটা কালার কম্বিনেশন যে কোনো একটা কালার কম্বিনেশন আপনি ইউজ করে ডিজাইন করেন, ডিজাইন দেখতে ভালো লাগবে। ওকে, এটা হলো কালারের থিওরি। কি বলতেছে, দ্য কম্বিনেশন ক্রিয়েট এ বোল্ড ভাইব্রেন্ট কালার প্যালেটস। এই কম্বিনেশনটা কি করে, ক্রিয়েট এ বোল্ড করে, মানে মোটা করে, ভাইব্রেন্ট কালার প্যালেট ক্রিয়েট করে। ওকে, সো এই কালার কম্বিনেশন আপনি ডিজাইন ইউজ করতে পারেন। তারপর যেটা আসছে, আচ্ছা এটা ছিল ট্রাইডিক কালার কম্বিনেশন। পরে যেটা আছে নেক্সট যেটা আছে টেট্রাডিক কালার কম্বিনেশন। দুইটা আবার মিলাই ফেলেন না, দুটো কিন্তু আলাদা, আবার একবার দেখেন আগেরটা। ট্রাইডেটিক কালার কম্বিনেশন, পরেরটা হলো টেট্রাডিক কালার কম্বিনেশন। সো টেট্রাডিক যেটা করবে 4টা কালার নিয়ে কাজ করবে। আগের স্লাইডে আমরা 3টা কালার দেখছিলাম যেটাকে ট্রাইডেটিক বলছি, আর টেট্রাডিক কালার কম্বিনেশন কি করবে, সেম ভাবে 4টা কালার নিয়ে কাজ করবে। কালার হুইলের যে কোনো 4টা কালার নিয়ে যদি আপনি একটা ডিজাইন করেন ওটাকে আমরা কি বলবো, টেট্রাডিক কালার কম্বিনেশন। এই কম্বিনেশন কখন ইউজ করে, নরমালি যখন কোনো ডিজাইন আপনি কালারফুল করতে চান। সাপোজ কোনো বাচ্চাদের ডিজাইন করবেন বা বাচ্চাদের জন্য একটা ফ্লায়ার ডিজাইন বা ব্যানার ডিজাইন করবেন, ওই বাচ্চাদের ডিজাইনগুলো করার জন্য নরমালি এরকম কালারফুল ডিজাইন বা কালারফুল ইউজ করা হয়। ওকে, তো চাইলে এই কম্বিনেশনটা আপনি ইউজ করতে পারেন। এখানে আমি যে কম্বিনেশনগুলো দেখালাম কোনো জায়গায় নির্দিষ্ট কোনো কালারের কথা কিন্তু আমি বলি নাই, পয়েন্ট করেন, নোট করেন।
আমি যেটা বলছি কালার কম্বিনেশন বলছি আর কালার হুইলের 12টা কালার দেখাইছি। যেই কালার কম্বিনেশনের যেই প্রসেস আছে ওই প্রসেস অনুযায়ী আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন। এখানে রেড, গ্রিন, ব্লু সাইন আছে, এটা ইউজ করতে পারেন। আপনার যেটা পছন্দ না হয় তাহলে আপনি অন্য যে কোনো 4টা কালার ইউজ করতে পারেন। সাপোজ এখান থেকে এই ব্লু সাইন ব্লু যে কালারটা আছে এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, যে কোনো 4টা ইউজ করতে পারেন। এটাকে কি বলতেছি আমরা? টেট্রাডিক কালার কম্বিনেশন। তারপর তারপর কালার কম্বিনেশন এখানে শেষ। পাঁচ ধরনের কালার কম্বিনেশন নরমালি হয়ে থাকে, যে 5টাই আপনাদের দেখাইছি। আমি আরেকবার একটু রিভিউ করে দেই শর্টে। কালার কম্বিনেশনে ফার্স্ট কমপ্লিমেন্টারি কালার কোনটা? কালার হলো অপোজিট দুটো কালার নিয়ে যখন কাজ করব তখন ওটাকে আমরা বলতেছি কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন। যখন আমি কালার হুইলের একটা কালারে 3টা শেড, টিন, স্টোনস নিয়ে কাজ করব তখন ওটাকে বলতেছি মনোক্রোমেটিক কালার কম্বিনেশন। যখন আমি অ্যানালগাস কালার কম্বিনেশনে কাজ করব তখন যেটা হবে, আমি কালার হুইলের পাশাপাশি 3টা কালার নিয়ে কাজ করব। ওকে, যখন আমি টেট্রাডিক কালার কম্বিনেশন ইউজ করব তখন আমি 3টা কালার নেব। সরি, ট্রাইডিক কালার কম্বিনেশন যখন কাজ করব তখন আমি 3টা কালার নেব 3 দিক থেকে, আর টেট্রাডিক 4টা কালার নেব। ওকে, লাস্ট যেটা আছে 4টা কালার নিব, 4টা কালার কি আমরা অপোজিট 4টা কালার নিব? হ্যাঁ হ্যাঁ, এরকম অপোজিট, মানে 2টা কালার নিলে 2টা কালার অপোজিট পেয়ে যাবেন। আচ্ছা, পরে যেটা আছে মিনিং অফ কালার, এইটার স্ক্রিনশটটা আপনি নিয়ে রাখতে পারেন। এটা খুব হেল্পফুল হবে আপনাদের জন্য পরবর্তী কাজ করার জন্য। ব্ল্যাক এর মিনিং কি, ব্লুর মিনিং কি, ব্রাউন এর মিনিং কি, রেড এর মিনিং কি। ওকে, এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। স্যার ভিডিওটা পাচ্ছি না। ভিডিওটা হ্যাঁ পাবেন। আচ্ছা, ওকে, সবাই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ভিডিও পাবেন। ওকে, সমস্যা নাই। এই টপিকগুলা বা এই পয়েন্টগুলো নোট করে রাখতে পারেন, যে ব্ল্যাক এলিগেন্ট, ওকে, ব্লু কি করে, ব্লু স্যাড, অনেস্টি, ঠিক আছে, এগুলো এক একটা কালার এক এক ধরনের মিনিং প্রোভাইড করে। ওকে, রেড কালার কি করে, রেড কালার ডেঞ্জারাস। ওকে, বিভিন্ন কালার বিভিন্ন ধরনের হয়। হোয়াইট কালার পিওর, ইনোসেন্ট, ক্লিন। ইয়েলো কালার সানলাইট। ওকে, চেয়ারফুল, ক্রাউডলি। ওকে, হতে পারে। আচ্ছা, তবে লাস্ট স্লাইডে চলে যাই, গ্রাফিক ডিজাইন। আচ্ছা, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, এটা তো আমরা আগেই শিখছি। আচ্ছা, ক্যারিয়ার অপরচুনিটি, যেটা যে আপনি ক্যারিয়ার অপরচুনিটি বলতে হলো আপনি যে গ্রাফিক ডিজাইন শিখেন তাহলে আপনি কি কি কাজ করতে পারবেন বা কোথায় কাজ করতে পারবেন। আপনি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসাবে যে কোনো কোম্পানিতে জব করতে পারবেন। ওকে, আপনি যে কোনো কোম্পানিতে বা কোনো টিভি চ্যানেলে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করতে পারবেন, ক্রিয়েটিভ এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে পারবেন, ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করতে পারবেন, ফটোশপ আর্টিস্ট হিসেবে কাজ করতে পারবেন, লোগো ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন, ইউআই ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন, ভিজুয়াল ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন। যদি আপনি একজন গ্রাফিক ডিজাইনের এই কোর্সটা যদি করেন, করার পরে আপনি এই যে পদগুলো বললাম, যে এগুলো বললাম, সব জায়গায় কাজ করতে পারবেন। যদি আপনি লোগো ডিজাইনের উপর কাজ করতে চান, আপনাকে যেটা করতে হবে লোগো ডিজাইনের উপর বেস্ট হতে হবে। ওকে, ফটোশপে কাজ করতে হলে অবশ্যই জানতে হবে সবকিছুই। আপনাকে কাজ যখন করবেন ফটোশপ আর্টিস্ট হবেন তখন আপনাকে কি করতে হবে, ফটোশপের উপর এক্সপার্ট হতে হবে। আচ্ছা, এই ছিল আমাদের টোটাল ক্লাস। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ধৈর্য ধরে আমার ক্লাস করার জন্য। জানি না আমি আর কতটুকু আপনাদের শিখাতে পারছি, আমার সর্বোচ্চটুকু দিয়ে ট্রাই করছি আপনাদের খুব সহজে বোঝানোর জন্য। সবাইকে আমার কথা ধন্যবাদ স্যার আপনাকেও, আপনি অনেক ভালোভাবে বুঝাইতে পারছেন। সবাই কি শুনতে পাচ্ছেন? স্যার মোশন গ্রাফিক্স কি গ্রাফিক্স ডিজাইনের বাইরে? না না, মোশন গ্রাফিক্স বাইরে না। আচ্ছা, মোশন গ্রাফিক্সের কথা যদি বলি, দেখেন গ্রাফিক্স একটা হলো স্টিল গ্রাফিক্স, একটা হলো যেটা বললেন মোশন গ্রাফিক্স। আমি যে ডিজাইনটা দেখাচ্ছি বা এখানে যেটা দেখতেছেন এটা হলো স্টিল গ্রাফিক্স। ওকে, স্টিল গ্রাফিক্স কোনটা, যেটার এলিমেন্ট গুলো আমার মুভ হয় না। কি কি কোনো মুভ হচ্ছে, আমি মুভ না করলে, ঠিক আছে, আমি একটা ব্যানার দেখছি, ব্যানারটা কি অ্যানিমেশন হচ্ছে না বা মুভ হচ্ছে না। যখন কোনো একটা এলিমেন্ট মুভিং হবে নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট স্পেসিফিক মুভিং হবে বা অ্যানিমেট হবে, তখন ওটাকে আমরা বলতেছি মোশন গ্রাফিক্স। আপনি ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, স্টিল গ্রাফিক্সটা শিখতে হবে, দেন আপনি মোশনে মুভ করতে পারবেন। এখন
আপনাকে যেটা করতে হবে ওই মোশন গ্রাফিক্স যেটা করে আমাদের এই স্টিল গ্রাফিক্সটাকেই মোশন করে, ঠিক আছে? আমরা যে ব্যানারটা করি এটাকে সে করে কি মোশন করে। সাপোজ আপনি একটা মোশনে ব্যানার দেখলেন, ওই ব্যানারটা কিন্তু ফার্স্ট স্টিল গ্রাফিক্স করা হয়, দেন এক একটা অবজেক্টকে ধরে মোশন করা হয়। এটা বাইরে না, এটা ভিতরেই। বলতে পারেন স্টিল গ্রাফিক্স এর বড় ভাই হলো মোশন গ্রাফিক্স। আর বুঝতে পারছি ক্যামটাশিয়াতে যেভাবে অ্যানিমেট করা হয়। হ্যাঁ রাইট, ক্যামটাশিয়া, প্রিমিয়াম প্রো, আফটার ইফেক্টস, এগুলো হলো মোশন গ্রাফিক্স এর জন্য ইউজ করা হয়। ওকে, তো আজকে এই পর্যন্তই। আচ্ছা, তো আপনাদের যদি কোনো কোশ্চেন, আপনার কথা বলার টিউন আর আপনার ফেসের শেপটা অন্যরকম লাগছে আজকে গ্রাফিক্স ডিজাইনের ক্লাস করে বুঝতে পারলাম। জি বুঝি নাই, আরেকবার। আপনার ফেসটা একটু গুলগাল শেপের, কিন্তু আপনার কথা বলার যে টিউন ওটা একটু রাশ, একটু কি বলা যায়, একটু চিকন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আপনাদের যদি গ্রাফিক ডিজাইন সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে যে আমি এই বিষয়ে জানতে চাই বা এই বিষয় সম্পর্কে একটু করতে চাই, করতে পারেন যে কোনো কোশ্চেন, ডিজাইন সম্পর্কিত বা আজকে ক্লাস সম্পর্কিত যে কোনো কোশ্চেন।